কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, দেখো একটু প্রিয়ান্তি ফোকাস আমাকে করো। বলতেছিল যখন তুমি 2 to 1 পড়াবে ওদের জন্য একদম চুপ এনিওয়ে, দেখো যে মানুষ এত ফ্রি লোডার, মানুষ কিছু দিবে না কিন্তু নিয়েই যাবে। সো মানুষ এমন, ওই একটা ল্যাব রিপোর্ট কইরা আস্তা সেকশনে আর গোয়া করতে বানায় চান খাওয়ায়, এখন উনি আর করবেন না, মানে রানিং এ থাবড়ানি উচিত। বিরক্ত। কি আর বলবা। কিছু বলার নেই। আচ্ছা আমি তোমাদেরকে বলি, আমি একদম প্রথম থেকে বলি ট্রান্সফরমারে কি হ্যাঁ, পড়া হয়েছে, কি আছে না আছে, হ্যান্ড এন্ড এভিং, তাই না? আচ্ছা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে হ্যাঁ, যে প্রথমে হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। হ্যাঁ, তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে প্রথমে কি দিয়ে আমরা স্টার্ট করব? ওয়ার্কিং প্রিন্সিপাল, তাই না? যে অ্যাকচুয়ালি কেমনে কাজ করে। ওকে, তো এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, যে কিভাবে কাজ করে। তারপর যে জিনিসটা নিয়ে আমরা পড়ছি সেটা হচ্ছে যে তোমার কি বলা যেতে পারে, ট্রান্সফরমারের সেকেন্ড ক্লাস কি ছিল। আচ্ছা প্রথমে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, যে একটা ট্রান্সফরমার কেমনে কাজ করে। আইডিয়াটা ছিল এরকম, যে এটা যদি আমার প্রাইমারি হয়, এটা যদি আমার সেকেন্ডারি তারপর হয়। ছিল হচ্ছে কনস্ট্রাকশন, বুঝছো? প্রথমে ছিল কনস্ট্রাকশন, তাই তো। তো এখন একটা ট্রান্সফরমার দেখতে কেমন হয়, আর কেন কিরকম দেখতে হয়, আর কাজ করে কিভাবে। একটা ট্রান্সফরমার কাজ করে কিভাবে এটা নিয়ে স্যার কম ফোকাস করছে, কিন্তু আমি তোমাদেরকে অনেক ডিটেলসে পড়াইছিলাম, যে আমার এখানের মধ্যে এরকম তোমার ইলেকট্রোম্যাগনেটিকের জন্য এরকম ফিল্ড তৈরি হয়, যে ফিল্ডটা হচ্ছে যদি এখানের মধ্যে, যদি এখানের মধ্যে এরকম কোর থাকে, তাহলে সেই কোর গুলা কি করে এই ফ্লাক্স গুলাকে এখানে নিয়ে এসে ইনডিউস করে, তখন আমি এই অ্যাক্রস একটা ইনডিউস ভোল্টেজ পাই। আমি এগুলো নিয়ে ডিটেইলসে বলছি, যদিও আমি খুবই শিওর তোমরা সব কটা বুঝেছো। আমি যদি এখন তোমাদেরকে বলি একটা আনসার দিতে পারবো না, সো আমি তোমাদেরকে আস্ক করবোই না। তো ঠিক আছে, প্রথম হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তারপর কি, তারপর আমরা যে জিনিসটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে কোর লস। কোর লস নিয়ে পড়ালেখা করছি। কোর লসে কি ছিল? কোর লসে ছিল হচ্ছে ওই এডি কারেন্ট, হিস্টেরিসিস কারেন্ট, আর ম্যাগনেটাইজেশন কারেন্ট, এক্সাইটেশন কারেন্ট, যেটাকে আমরা আরেক নামে বলি। তারপর হচ্ছে ওখানে থার্ড হারমোনিক্স কেন হেড হয়, কারেন্ট, মানে কোর লসের কারেন্টটা দেখতে কিরকম হয়, কারেন্টটা দেখতে এই যে এরকম হয়, এই যে এরকম হয়। সো এইরকম হয়, কেন হয়? কারণ এখানে থার্ড হারমোনিক্স অ্যাড হয়ে যায়। ওকে, তো এরকম আর কি। তো তারপর আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স সার্কিট। ইকুইভ্যালেন্স সার্কিট, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট পড়ছিলাম, কুইজে ছিল না মেবি। ইকুইভ্যালেন্স সার্কিট কুইজে ছিল না, বাট ইকুইভ্যালেন্স সার্কিট না পড়ার কিছুই নাই, এটা আমি অনেকবার বলে দিছি, তোরা পড়ছস। অবভিয়াসলি তুই খাতাটা বাই করে উল্টাইলে দেখবি যে ইকুইভ্যালেন্স সার্কিট জিনিসটা কি ছিল, তাই না? তারপর হচ্ছে আচ্ছা আমি তোমাদের একটু আরেকটু তোমার তো ডিটেলস, ভিডিওটা আছে হ্যাঁ ইকুইভ্যালেন্ট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আরেকটু ডিটেলসে লিখি। কোর লসের মধ্যে আমরা পড়ছি হচ্ছে বিএইচ কার্ভ, হ্যাঁ বিএইচ কার্ভ। তারপর পড়ছি হচ্ছে এডি এডি মানে আই এইচ প্লাস ই, এইচ হচ্ছে হিস্টেরিসিস, আই হচ্ছে এডি। তারপর হচ্ছে আর কি ছিল সাথে, ছিল হচ্ছে আই ম্যাগনেটাইজেশন কারেন্ট। সো এই টাইপের জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো আমি হচ্ছে ডেফিনেটলি পড়ছি হচ্ছে ওইখানে, তাই তো। তো এগুলো হচ্ছে আমাদের সব কোড লসে এইগুলো পড়ছিলাম। আর ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি তোমরা চাও, যদি এটা দরকার নাই, বাট স্টিল যদি চাও তাহলে হচ্ছে আরেকবার একটা লেকচার দিয়ে দিব না ছোট করে, তখন তোমরা ভুলে গেলে দেখিও। আর আচ্ছা ইকুইভ্যালেন্স, বলে দিও, দেখবো। এটা টাইম পাইলে বলবো। আর ইকুইভ্যালেন্স সার্কিট যেটা, হ্যাঁ ইকুইভ্যালেন্স সার্কিট নিয়ে আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, ওইটার রেকর্ডিং আছে, তোমরা দেখিও। তো আচ্ছা, ইকুইভ্যালেন্স সার্কিটের আইডিয়াটা কি ছিল? আইডিয়াটা ছিল এরকম, আমি যদি খুব ছোট করে বলি, একটা ছোট রিক্যাপ, সেটা হচ্ছে যে একটা একটা রিয়েল ট্রান্সফরমারকে আমরা এরকম করে মনে করি। ওকে, এবং এইখানের মধ্যে শান্ট ব্রাঞ্চে হয় হচ্ছে ওর এই কোরের এলিমেন্ট গুলা, এই তো। তো এইটা হচ্ছে একটা, তো তারপর এখানের মধ্যে এরকম একটা কোর থাকে, কোর থাকার পর কি হয় এরকম, এখানে এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল,
এবং এইখানের মধ্যে হচ্ছে আমার রেজিস্টর আর হচ্ছে ইন্ডাক্টর। হ্যাঁ, তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার এক ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে তো ট্রান্সফরমারটা রয়ে গেল, আমি কি পুরোপুরি ইলেকট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পারতেছি? না, পারতেছি না। তো এটাকে যদি বলি আরএস, আর এটাকে যদি বলি জে এক্সএস, মানে সেকেন্ডারি বলি এসএস, আর এটাকে যদি বলি আরপি মানে রেজিস্ট্যান্স ইন দ্য প্রাইমারি কয়েল, আর জে এক্সপি, ওকে, এই দুটো যদি হয়, আর এটা যদি হয় আরসি মানে রেজিস্ট্যান্স ইন দ্য কোর লস, আর যদি বলি জে এক্স এম মানে ইন্ডাকশন ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য যেটা হইলো, সো এটা যদি হয়, সমস্যা কি, এটা এই সার্কিটটা এখনো পুরোপুরি এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট হয় নাই। কেন? কারণ এখানের মধ্যে এখনো কি রয়ে গেছে, একটা ট্রান্সফরমার রয়ে গেছে। তো আমরা কি করি, পুরোপুরি ইলেকট্রিক্যাল সার্কিটে পুরো ইলেকট্রিক্যালি পুরো জিনিসটা রিপ্রেজেন্ট করি, যেন আমি এই ট্রান্সফরমারটা তুলে দিতে পারি, তাই না? সো এই জিনিসটা কি হচ্ছে, এই যে এখানে মধ্যে আমার শান্ট ব্রাঞ্চ। হ্যাঁ, আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে যদি আমি ওদেরকে, এই যে এই ওদেরকে যদি এখানে রিফ্লেক্ট করতে চাই, তখন আমার কি করতে হয়? আমরা কি জানি, জেড জেড এল প্রাইম হচ্ছে এ স্কোয়ার জেড এল, তাই না? এই এ স্কোয়ার কি, এ হচ্ছে টার্নস রেশিও। তো এই টার্নস রেশিওটার সাথে আমি স্কোয়ার করে ওদের সাথে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওরা হচ্ছে প্রাইমারিতে হচ্ছে রিফ্লেক্টেড হয়ে যাবে। তো এই জন্য আমি ওদেরকে রিফ্লেক্ট করার পর কি লিখতে পারবো, যে আমি যদি ওদেরকে এরকম করে লিখি, তাহলে হচ্ছে যে এটা এরকম এরকম এতটা। সো এটা হচ্ছে আমার সেকেন্ডারি যেটা, তো এটা কি হবে, এস স্কোয়ার আর এস, আর এটা হবে এস স্কোয়ার জে এক্স এস, এটা হবে হচ্ছে আর পি, আর এটা হবে আর সরি জে জে এক্স পি। এই তো এই সব কিছু হচ্ছে হইলো। তো এই আগে কি ছিল, পুরো জিনিসটা খালি মানে ট্রান্সফরমার ছিল, এখন কি হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো ট্রান্সফরমার নাই, ট্রান্সফরমার পুরোপুরি উঠে গেল। তো তারপর আমরা যেটা ভাবলাম সেটা হচ্ছে যে এই দিক থেকে আমার যে কারেন্টটা ফ্লো হয়, এই যে এইখান থেকে যে আমার কারেন্টটা ফ্লো হয় না, এই কারেন্টটা খুবই কম, এত কম কারেন্ট। তো আমার যদি ওকে যদি আমি বাদিও দিয়ে দিই, আমার না খুব একটা প্যারা হবে না তাদের, তাই না? আমি যদি ওরে বাড়ি দিয়ে দিই, কারণ এত কম কারেন্ট, কারণ ওরে রাখতে গেলে আমার এখানের মধ্যে মেশ চালানো পেন, এখানে একটা মেশ, এখানে আর একটা মেশ, এখানে একটা মেশ, জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায় হুদেই। এবং এত ছোট একটা জিনিসের জন্য আমি কি করতে পারি, ওরে নেগলিজিবল ট্রিট করতে পারি, তাহলে হচ্ছে আমার এত ঝামেলা করা লাগবে না। তো আমি করলাম কি, ওদেরকে জাস্ট বাদ দিয়ে দিলাম। ও এই এই যে শান ব্রাঞ্চে যে থাকে কোর লসটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ লসটা হয় 60 মিলি রে ভাই, ওয়ারেজ আমার মেইন কারেন্টে 1.25 ফ্লো হয়, মানে এইটা কম্পেয়ার টু এইটা ইজ নাথিং। সো এটা আমার নিয়ে চিন্তা না করলেও হবে। তো আমি কি করতে পারি, এটা কি ছিল, এটা ছিল এক্সাক্ট মডেল, এক্সাক্ট 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 মডেল, তাই না? তো আমি এক্সাক্ট মডেল বাদ দিয়ে কি করতে পারি, এখন অ্যাপ্রক্সিমেট করে, তাহলে আমার জন্য কি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট। ওকে, তো অ্যাপ্রক্সিমেট মডেলটা কি হচ্ছে, অ্যাপ্রক্সিমেট মডেলটা হচ্ছে যে আমি সিম্পল বাদ দিয়ে দিই, আর পুরো জিনিসটাকে এই যে জাস্ট একটা সিম্পল ওয়েতে, এই যে সিম্পল। তো আমার এখানের মধ্যে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট পি, মানে প্রাইমারিতে আর ইকুইভ্যালেন্ট যেটা, আর জে এক্স ইকুইভ্যালেন্ট পি। এখন এইগুলা পি মানে কি, কেমনে করে লিখলাম না লিখলাম, ভ্যালু গুলা কি হবে, কারেন্টের ভ্যালু কি হবে না হবে, এই সব কিছু আমি ডিটেলসে হচ্ছে লাস্ট ভিডিওতে বলছি। এবং এখানের মধ্যে হচ্ছে এই দেখো, এখানের মধ্যে হচ্ছে শান ব্রাঞ্চ তুমি এখানে দিতে পারো, ওকে। এটাও যেমন অ্যাপ্রক্সিমেশন বাট উইথ শান ব্রাঞ্চ। তুমি এই জিনিসটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে এই সেম জিনিসটা হবে, বাট কি হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট, অ্যাপ্রক্সিমেট সার্কিট উইদাউট শান ব্রাঞ্চ, ওকে। সো তারপর হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টের মধ্যে আমাদের প্রথম ম্যাথ আছে, ওকে। আচ্ছা, এনিওয়ে, তো তোমরা বুঝছো ইকুইভ্যালেন্ট সার্কিটের কাহিনী কি। তো ইকুইভ্যালেন্ট সার্কিটের এই ছোট রিক্যাপ দিয়ে দিলাম, এই পুরো রিক্যাপটা হচ্ছে তোমরা ওই ভিডিও যদি দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ইকুইভ্যালেন্ট সার্কিট, এরপর এখন এখন যে জিনিসটা আজকে পড়া হবে সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট। এবং এই শর্ট সার্কিট টেস্টের মধ্যে কি কি পড়বো, দেখবো হইতেছে হচ্ছে ম্যাথ এবং ওভারঅল বাকি যা আছে, মেনলি হচ্ছে ম্যাথ, এখানে ম্যাথ আছে। এবং ওই তিনটা ম্যাথ। না না, ওই তিনটা ম্যাথ এখানের মধ্যেই তো না,
সব তো আর ওপেন সার্কিট শর্ট সার্কিটে না। এখানের মধ্যে ওইখান থেকে একটা ম্যাথ হচ্ছে এখানের মধ্যে আছে। এখানে এক্সাম্পল কত জানি ভুলে গেছি। এখানের মধ্যে একটা এক্সাম্পল আছে এইগুলা নিয়ে। এগুলা বই থেকে খুঁজে দেখতে হবে। তো স্লাইডটা দেই, স্লাইডে সিরিয়াল দেওয়া আছে। স্লাইডে দেওয়া আছে তাই না? আমাদেরকে স্যার বলছিল এক্সাম্পল কত 2.1 2.2 2.5 মেবি তাই না? ওটাই স্লাইডে দেওয়া আছে তো ওগুলা সিরিয়াল। বইয়ে গিয়ে দেখতে হবে যে কোন অঙ্ক হচ্ছে। আই থিংক 2.1 হইতেছে হচ্ছে ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা যে ZL ZL প্রাইম ইজ ইকুয়াল টু A স্কয়ার ZL বললাম না, এইটা মেবি ইকুয়েশন এক্সাম্পল 1.1 সরি 2.1 এটা হইতে পারে আমার মনে হচ্ছে। তো ওপেন সার্কিট টেস্টে ম্যাথ আছে। তো লাস্ট দিন আমি ম্যাথ করছিলাম, ইজি আছে, কিন্তু এখানে কিছু সাটল জিনিসপত্র আছে যেটা আমি ওই দিন স্যারকে আস্ক করছিলাম, কিন্তু আমরা এত পরে এগুলো পড়ালেখা করতে গিয়ে বসছি যে আমি আবার ভুলে গেছি স্যার কি বলছিল। তো যখন পড়তে পারবো তখন, যখন বলবো তখন দেখি মাথায় আমার নিজেই আসে। তো এইটাই 2 to 1 বেশি দেরি করে ফেলছে আমার পড়তে বসতে, অতিরিক্ত অতিরিক্ত দেরি করছে। এই মাঝখানের মধ্যে 2 to 1 পড়বো কিন্তু পরপর 2 দিন পড়তে বসে তারপর কি হয়, মামা ভালো লাগে। আচ্ছা, আর তারপর হচ্ছে, তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আজকে এখান এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর তারপর যেটা পড়বো সেটা হচ্ছে কি হবে, ইন্ডাকশন মোটর এর উপরে। না ইউ জিনিয়াস না, এরপর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ওকে, এবং ভোল্টেজ রেগুলেশন যখন বলতেছি তখন হচ্ছে এখানে ফেজর ডায়াগ্রাম আসে। হুম, এবং এক হচ্ছে এখানে ফেজর ডায়াগ্রাম আসে, আর যেখানে আসে সেটা হচ্ছে যে ট্যাপ চেঞ্জার কেন লাগে, ট্যাপ চেঞ্জার এগুলো কি লাবণ্য ক্লাসে ছিল এই সময়? না, এদিন আমি আসিনি তোমার ওদিন থেকে তুমি আসো নাই, হ্যাঁ। আর তারপর আমাদের যেটা স্টার্ট হবে সেটা হইতেছে হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। থ্রি ফেজ ওকে, তারপর হবে থ্রি ফেজ ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। মানে এখানের মধ্যে তো বেসিক কনস্ট্রাকশন থাকবে, এবং বেসিক কনস্ট্রাকশন থাকার পর এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে কিভাবে ডেল্টা থেকে ওয়াইটা চেঞ্জ হয়ে যায় যখন হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমি কাজ করতেছি। এই ট্রান্সফরমার আমার শেষ, এরপর শুরু হবে ইন্ডাকশন মোটর। তো আমার প্ল্যান হচ্ছে আজকে ভালো করে ট্রান্সফরমার যদি শেষ করে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো হয়। সো এইটাই হচ্ছে আমার প্ল্যান আর কি। তো এখন যদি আই লুক ইনটু দ্য হোল থিং, তাহলে আসো আমরা ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট দিয়ে স্টার্ট করি। তোমাদেরকে আচ্ছা আমাকে একটু অনেস্টলি জেনুইনলি বলো তো, এখন যদি আমি তোমাদেরকে ল্যাবে নিয়ে যাই আর দিয়ে যদি বলে যে আমাকে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট করে দেখাও, তোমাকে পারবা? কর্ম। শুভ্র পারবে? হুম। শুভ্র পারবে আমার মনে হচ্ছে। লাবণ্য তুমি পারবে? আমি একটু কনফিডেন্ট না একটু। আচ্ছা, ওকে। দেখছি মনে হয় হালকা হালকা, জানি না। তোমার কি মনে আছে, আচ্ছা বলো তো, শর্ট সার্কিট টেস্ট আমরা হাই ভোল্টেজ সাইডে করি নাকি লো ভোল্টেজ সাইডে করি? শর্ট সার্কিটে হ্যাঁ, একটা তো হচ্ছে সেকেন্ডারি সাইডে থাকে না? মানে শর্ট করি কোন সাইড, মানে হাই ভোল্টেজ আমি, আচ্ছা শর্ট সার্কিট টেস্টে বলা যায় আমি পাওয়ার কই দিই, আমি কি হাই ভোল্টেজ সাইডে পাওয়ার দিই নাকি লো ভোল্টেজ সাইডে পাওয়ার? শর্ট সার্কিটে হ্যাঁ, এটা হচ্ছে হাই ভোল্টেজ না? ভেরি গুড, হাই ভোল্টেজে দিই। আর শর্ট করে দিই কোন পার্ট, লো ভোল্টেজ পার্ট। লো ভোল্টেজ আর পার্ট ওপেন সার্কিট টেস্টে কি করি, ওপেন সার্কিট টেস্টে অপোজিট। অপোজিট, আমি লো ভোল্টেজে দিই, হাই ভোল্টেজ খোলা রাখি। আরে আমি না নিজে নিজে না করলে আমি এগুলো নিয়ে একটু কনফিডেন্ট না। আন্ডারস্ট্যান্ডেবল, করা উচিত তোমার। এগুলা হচ্ছে স্যার যেহেতু টেস্ট পরীক্ষা বাতিল দিয়েছে এই জন্য তো আর এগুলো চিন্তা করা লাগতেছে না, কিন্তু আনারা ঠিকই হচ্ছে এখন এগুলা পরীক্ষা না না, শেখা লাগবে এটার পরে। শিখা লাগবে, এটা না তার কোনো ডাউট থাকবে না। তো আচ্ছা এখন আমি তো ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট একটা বলি, সেটা হচ্ছে যে এটা নিয়ে ম্যাথ আছে। সো ম্যাথ কিভাবে হয় দেখো, আমি পড়ার সাথে ম্যাথটাও করে ফেলবো নি তাইলে। কি মানে এটা পড়ার সাথে সাথে ম্যাথটাও করবো না। হ্যাঁ, আমি যেটা ওটাই এখন করা। এই ম্যাথটা একটা তো 8000/400, একটা 400/8000 হলে দুইটা সিনারিও ম্যাথ দেখাই করছস। দেখি কি করি। আচ্ছা, তা আগে তো বেসিকটা বলে দিই। হ্যাঁ, যেটা হচ্ছে ওপেন সার্কিট যখন হয়, তখন আমার সার্কিট যখন হয়
মানে আমি আগে দেখাচ্ছি যে আমরা যে অঙ্কটা করি অঙ্কের মধ্যে যে ভ্যালুগুলো আসে কেমনে পাই কেমনে। আচ্ছা, তা মনে করো আমি এখানের মধ্যে পাওয়ার দিলাম, এটা হচ্ছে আমার এসি পাওয়ার। তো এটা হচ্ছে আমার এসি পাওয়ার। তো এখান থেকে কি হইলো, আমি এখান থেকে প্রথমে কি করি, ওয়াট মিটারে কানেক্ট করি না? তো ওয়াট মিটারে দুইটা কয়েল হয়, এটা হয় কারেন্ট কয়েল, এইটা হয় আমার ভোল্টেজের কয়েল। ওকে, কি হয়েছে? রেকর্ড কি করতেছো? হ্যাঁ, করতেছি। এত চিন্তা রেকর্ডিং নিয়ে। আচ্ছা, রেকর্ডিং নিয়ে বেশি লাফালে কি হয় জানো? কি হয়? ক্লাস আর মন বসে। আচ্ছা, লাফাচ্ছিলাম, মনে করতেছি হয় আমি। যে পরে গিয়ে হচ্ছে রেকর্ডিং দেখবো আমি। আমার আর পরে গিয়ে দেখার টাইম নাই, পরশুদিন পরীক্ষা। ভালো তো, তাহলে মনোযোগ দাও। হ্যাঁ। হুম হুম। আমার কেন জানি মনে হয় আমি 2-1 বেশ মারা খাবো একটা পরীক্ষায় গিয়ে। পারবা। না, আমি খুবই কনফিডেন্ট যে আমি মারাটা খাবো। তো তুই খেলা আমরাও খেতেছি, সমস্যা নেই তো। আমি মানে হ্যাঁ, মারাটা খেলে কনফিডেন্সের সাথে খাবো ইনশাআল্লাহ। সো হ্যাঁ, আর আমরাও তার সাথে আছি, সাপোর্ট দিতে। গ্রুপ প্লে আমার এখন রাখবি। সিজি স্যার লাগবো ইজি মামা, সিজি করবে, লাগবো এবার, এটাই সমস্যা হয়েছে। মনে হয় স্যার আস ইজি করবে, যেগুলো বলছে ওগুলাই তুলে দিবে। ওডি দিব ফার্স্ট কোশ্চেন তো স্যার কোশ্চেন বলেই দিছে। হ্যাঁ, হুম স্যার তুলে দিবে, তাও পারবে না। না, তিনটা স্যারের তিনটা কোশ্চেন করছে, তিনটা বার থাকবে ফার্স্ট কোশ্চেনের। হ্যাঁ, তো সি নাম্বারটা হলো যে জানি করলো এবিসি সিকোয়েন্স আর এসিবি সিকোয়েন্সের একটা কোশ্চেন থাকবো। আর বি নাম্বারটা হলো যে ফেজ দেওয়া দিব, ওই যে থার্ড ফেজ দিয়ে দেখাইছিল না, ম্যাগনেটার ডিস্টেন্স সাউথ নর্থ, যেটা বুঝি না আর কি আমি। হ্যাঁ, ভিডিও আর এ দিচ্ছে। নাম্বারটা না আমি ভুলে গেছি কোশ্চেন, তাহলে তুমি লেখছো কিনা আমি শিওর না। তোমাকে আমি ছবি রেকর্ডিং পাঠাচ্ছি, দেখলাম না? শুনতেছ না? হুম। তোমাকে যে আমি বললাম যে রেকর্ডিংটা শুনে দেখো আমার হ্যাঁ, লেখাগুলো। রেকর্ডিং তো আমি শুনছি, কিন্তু আমি রেকর্ডিংটা ওই কোশ্চেনটা করার পরে আমি শুরু করছি, ওই কোশ্চেনটা মিস হয়ে গেছে। আমি সবই লিখছি। দেখা হলো। আচ্ছা তুমি তো দেখো। অত ক্লিয়ার লেখো নাই। না, অত ক্লিয়ার লিখিনি, এমনি হেন দিয়ে রাখছে আর কি। আমি আরো ডিফাইন করে পারাইছি আমার এক্স্যাক্টলি। দেখছে। হুম। ওকে, দেখো আমি তোমাদেরকে বলি যে আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি, মানে ওপেন সার্কিট করি শর্ট সার্কিট করি, আমার কাছে না ম্যাটার করে না। দেখো আমার বেসিক কনস্ট্রাকশনটা দেখতে কিরকম হয়। আমার বেসিক কনস্ট্রাকশনটা দেখতে এরকম হয় যে আমার এখানে ওয়াট মিটার থাকে, এটা হয় সিসি, সি মানে কারেন্ট কয়েল, আর এটা হয় ভিসি বা পিসি, যেটা মনে হয় কেন, বেসিক্যালি ভোল্টেজ কয়েল, তাই না? তো এটা হচ্ছে আমার ওয়াট মিটার। তো মনে আছে, এটা হচ্ছে আমার ওয়াট মিটারে আমরা একটা কমন লাগাইতাম, কমন, COMMON, কমন। সো কমন লাগাইতাম। আর এটা হচ্ছে মানে একটা আউটপুট, এটা একটা আউটপুট, তাই না? তো এটা ছিল পুরা আমার ওপেন সার্কিট টেস্ট আর কি। ওকে, তো আমি যখন ওয়াট মিটার দিয়ে ক্যালকুলেশন করতেছি, আমি যখন কানেকশনটা এরকম লাগাই, তো আমি যখন ওপেন সার্কিট টেস্ট করতেছি তখন এটা আমি লো ভোল্টেজে লাগাই, লো ভোল্টেজ সাইডে লাগাই, আর আমি হাই ভোল্টেজ সাইডটা খোলা রাখি এবং এই এক ভোল্টেজ মাপি বেসিক্যালি, তাই না? এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। আর যখন আমি শর্ট সার্কিট টেস্ট করি তখন আমি করি কি, এই সেম জিনিসটা থেকে খালি করি কি, এই যে এইখানে কানেকশন আছে না, এই কানেকশন খুলে এইখানে লাগাই। ওকে, দিস ইজ দ্য অনলি থিং দ্যাট আই ডু। যখন আমি লাগাই দিই তখন হয় যে এটা হয় যে হাই ভোল্টেজ সাইড, আর আমি লো ভোল্টেজ সাইডটা কি করি, শর্ট করে। ওকে, তো দিস ইজ দ্য অনলি থিং দ্যাট আই ডু। তো আমি করি কি, ওয়াট মিটারের দিকে যখন তাকাই, এখন এখন আমি এক্সপ্লেন করি যে কেন আমরা ওয়াট মিটার লাগাই, এখানে এমিটার লাগাই, আর এখানে ভোল্ট মিটার লাগাই। আচ্ছা, তার কারণ হচ্ছে যে যখন আমরা ম্যাথটা করব, ম্যাথের মধ্যে দেখবা যে ওপেন সার্কিট টেস্টের জন্য লেখা থাকে যে পিওসি, ভিওসি, আর আইওসি। হ্যাঁ, আর এখানে ভ্যালু দেওয়া থাকে। আর পরে দেওয়া থাকে হচ্ছে পিএসসি, ভিএসসি, আর আইএসসি। তো পিওসি কি, পি হচ্ছে পাওয়ার অফ ওপেন সার্কিট, যেটা তুমি এই যে ওয়াট মিটার থেকে পাও, তাই না? আর তারপর ভিওসি হচ্ছে যেটা তুমি এই ভোল্ট মিটার থেকে পাও যখন তোমার ওপেন সার্কিট টেস্ট চলতেছে। আর আইওসি, এটা তুমি এই কারেন্ট এখান থেকে পাও, এই এমিটার থেকে পাও। সো তুমি এই তিনটা তুমি এই অবস্থায় পাও।
আর পরে যখন তুমি করো, এটা কিন্তু কখন ছিল, যখন তুমি ওপেন সার্কিট টেস্ট করতেছো, যখন তুমি লো সাইডে লাগাই রাখছো। ওকে, সো এই সবগুলো রিডিং তখন আসে যখন তুমি লো ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইডের মধ্যে এই সব কিছু লাগাই রাখছো। ওকে, আর এই রাইট সাইডে যেগুলো পাও এগুলো হচ্ছে হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড। এই হাই ভোল্টেজ সাইড তুমি যখন লাগাও, বেসিক্যালি তুমি যখন শর্ট সার্কিট টেস্ট করতেছো এবং তুমি আউটপুটটা এরকম শর্ট করে দাও, তখন তুমি এই পিএসসি, ভিএসসি আর আইএসসি পাও। ওকে, তো এখন মনে করো আমাকে বলা হইলো যে আমি পিএসসি, ভিএসসি, আইএসসি দিলাম, তো আমার পিএসসি আইএসসি ভ্যালু দেওয়া আছে হচ্ছে যে পিওসি হচ্ছে 400 ওয়াট। ওকে, আর ভিওসি হচ্ছে 240 ভোল্ট, আর কারেন্ট দেওয়া আছে হচ্ছে 7.133 এম্প দেওয়া আছে। ওকে, আর পিএসসি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মনে করো 240 ওয়াট, আর হচ্ছে 489 ভোল্ট, এবং কারেন্ট দেওয়া আছে 2.5 এম্প। ওকে, আচ্ছা, বিফোর আই গো এনি ফার্দার, দেয়ার ইজ সামথিং যেটা আমার বলা দেওয়া উচিত, সেটা হচ্ছে যে যখন আমরা ওপেন সার্কিট টেস্ট করি তখন এগুলা ভ্যালু কি রিপ্রেজেন্ট করে, আর যখন আমরা শর্ট সার্কিট টেস্ট করি তখন এগুলো ভ্যালু কি রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি তখন আমরা কোর লস বের করতে পারি, আর যখন আমরা শর্ট সার্কিট টেস্ট করি তখন হচ্ছে আমরা দেখতে পারি যে আমার কারেন্টের মানে লস কত, কই কি লস হইতেছে। আমি এটা একটু লিখে রাখি, তাই না, তাহলে তোমার বুঝবা, মনে থাকবে। সেটা হচ্ছে যে আমি ওপেন সার্কিট টেস্ট যখন করি, আমি যখন ওপেন সার্কিট টেস্ট করি তখন আমি কি ভ্যালু পাই, তখন আমি কোরের প্যারামিটার গুলো পাই, প্যারামিটার, কোরের প্যারামিটার পাই, যেগুলোকে আমরা কি বলি, এই যে আরসি মানে হচ্ছে কোরের রেজিস্ট্যান্স, আর এক্স এম যেটা হচ্ছে আমার ইন্ডাকশন ডিউ টু ম্যাগনেটাইজেশন কারেন্ট। আমি এটা উপরে লিখতেছি, আমি নিচে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে রাখি। আমি যখন একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি তখন আমি ড্র এইভাবে করি না। ওকে, সো এইখানে কি হবে, এটা হচ্ছে আর পি, প্রাইমারি সাইড যেহেতু বলতেছি, আর এটা হচ্ছে জে এক্স পি, আর এখানের মধ্যে হচ্ছে যে ভ্যালুগুলো পাই সেটা হচ্ছে কি হবে, জে এক্স এম, আর হচ্ছে আরসি। ওকে, তো এখন আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করতেছি, দেখো আমি কি বলছি, আমি কোরের প্যারামিটার পাই আরসি আর এক্সএম। ওকে, তো যখন আমি ওপেন সার্কিট টেস্ট করি তখন আমি এই ভ্যালুটা পাই, এই ভ্যালুটা পাই কম্বাইন্ড, মানে ওরা পুরাটা কম্বাইন্ড হইলে যে জিনিসটা হয় সেটা আমি পাই। বেসিক্যালি এটা আমার কোরের লস বা সবকিছু রিপ্রেজেন্ট করে না, তো আমি কোরের প্যারামিটারটা পাই, এই শান্ট ব্রাঞ্চের যে ভ্যালুগুলো থাকে সেগুলো আমি ওপেন সার্কিট টেস্ট করলে পাই। আর আমি যখন ক্লোজ সার্কিট টেস্ট করি তখন হচ্ছে আমি এই ভ্যালুটা পাই, এটা পাই শর্টের জন্য। ওকে, আর ওদেরকে পাই হচ্ছে ওপেনের জন্য, কোর পাই ওপেনের জন্য, আর ওদেরকে পাই হচ্ছে এই শর্ট সার্কিট টেস্টের জন্য। আমি যদি এখানে মধ্যে বলি শর্ট, এরকম যে কেন হয় বুঝি, শর্ট সার্কিট টেস্ট যখন করি তখন আমি কিসের ভ্যালু পাই, তখন আমি আমার ট্রান্সফরমারের এই যে আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট পাই, আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট পাই। হ্যাঁ, এখন তোমরা হয়তো বলবা যে আমি তো এখানের মধ্যে আরপি আর জে এক্স পি লিখছি, এটা কি মিস্টেক হয়েছে না? অবশ্যই মিস্টেক হয়েছে, কারণ শর্ট সার্কিট টেস্ট হলে আমি না আরপি পাই না, আমি আর ইকুইভ্যালেন্ট পাই। আর ইকুইভ্যালেন্ট মানে কি, এখন আমি আসছি আর ইকুইভ্যালেন্ট মানে কি। হ্যাঁ, এটাও ইকুইভ্যালেন্ট হবে, পি না, এটা ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। তো আর ইকুইভ্যালেন্ট আর যে এই এক্স ইকুইভ্যালেন্ট মানে কি, মানে হইতেছে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট হইতেছে হচ্ছে যে আমার প্রাইমারির যে রেজিস্ট্যান্স ছিল কোরের আরপি প্লাস সাথে করে কি হবে, আহ সাথে করে হবে হচ্ছে এ স্কয়ার আর এস, বুঝছো?
মানে আমি যদি রিফ্লেক্ট করি প্রাইমারিটাকে, যদি মানে প্রাইমারি সাইডকে যদি রেফারেন্স করি, তখন কি হয়, আমি যখন ওই ট্রান্সফরমারটাকে তুলে দেওয়ার ট্রাই করি তখন কি করি, এই যে জেড এল প্রাইম ইজ ইকুয়াল টু এ স্কোয়ার জেড এল, এইটার জন্য করি কি, এই যে দেখো এইটার জন্য এটা আসছে না, এটা তো দেখলেই বোঝা যাওয়ার কথা। তো এইটার জন্য আমি এই আর ইকুইভ্যালেন্ট, যেখানে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটারই হচ্ছে আমার কোরের যে কয়েলের যে লস বা রেজিস্ট্যান্স বা ইন্ডাক্টেন্স যা আছে সবকিছু আমি এই দুইটার একসাথে শর্ট সার্কিটের পেয়ে যাই। ওকে, আর পরে হচ্ছে আমার পরে হচ্ছে যে এক্স ইকুইভ্যালেন্ট যেটা আমি পাই, হ্যাঁ, বা জে এক্স ইকুইভ্যালেন্ট পাই ইন্ডাক্টরের জন্য, সেটা কি, সেটাও সেম, যে জে এক্স পি প্লাস এ স্কোয়ার জে এক্স এস। তো এই জিনিসটা হচ্ছে আমি পরে পুরাটা পাই হচ্ছে এই কোরের মধ্যে, মানে শর্ট সার্কিট টেস্ট যখন করি তখন আমি একসাথে এই দুইটা পেয়ে যাই। এবং এটাই আমি ওই দিন স্যারকে কোশ্চেন করছিলাম যে আচ্ছা স্যার, তাহলে আমি জিনিসটা কই রাখবো, মানে আমার এই যে লসটা হইলো, এই লসটা যা এটা কি আমার প্রাইমারিতে হয়েছে নাকি আমার সেকেন্ডারিতে হয়েছে, এই কোশ্চেনটা আমি স্যার করছিলাম। তো স্যার আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে দেখো, এই যে এখানের মধ্যে যে ভ্যালুগুলো দিলাম না, এই ভ্যালুগুলোর অঙ্কটা আমি পরে দেখবো, আবার আমি ফর্মুলা টর্মুলা সব খাই ফেলেছি এক সপ্তাহের মধ্যে, ন্যাচারালি ডেফিনেটলি, যেটা আমাকে চাই, যেটা আমরা ইঞ্জিনিয়ার খুব ভালো করে শিখি, হাই স্পিডে ভুলি আরো হাই স্পিডে। আচ্ছা, তো দেখা গেছে কি যে আমি যখন শর্ট সার্কিট টেস্ট করছি তখন আমার ভ্যালু আসছে এটা, এই যে শর্ট সার্কিট টেস্ট করলাম আমি, শর্ট সার্কিট টেস্ট করার পরে আমি ভ্যালু পাইলাম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট পাইলাম হচ্ছে 384.4 ওহম, আর এক্স ইকুইভ্যালেন্ট পাইলাম হচ্ছে 191.79। এটা কি, এটা হচ্ছে আমি শর্ট সার্কিট টেস্ট করছি, এবং দেখছো আর ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট, তাই না? এখন এবং আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছি, হ্যাঁ, আমি যখন ওপেন সার্কিট টেস্ট করতেছি তখন আমি কি পাবো, তখন আমি পাবো হচ্ছে উম, আচ্ছা হ্যাঁ, আর আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছিলাম তখন আমি কোর লসের এলিমেন্ট গুলো পাইছিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কই ফর্ম হয়েছে। হ্যাঁ, আমার ট্রান্সফরমারের রেশিওটা লেখা ছিল যে এরকম, স্যার এটা লিখে দিছিল, কত লিখে দিছিল, 338,240, এইটা আমার ট্রান্সফরমারের রেটিং, এবং রেটিং এর মানে কি, এইটা হচ্ছে আমার প্রাইমারি সাইড, এইটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড, তাই না? তো আমি যখন এটা তো আমি যখন শর্ট সার্কিট টেস্ট করি তখন আমি শর্ট সার্কিট টেস্টের পাওয়ার কই দিই, ডেফিনেটলি হাই ভোল্টেজ সাইডে দিই, আর আমি কি করি, লো ভোল্টেজ সাইডটা শর্ট করে দিই। এর মানে আমি যখন শর্ট সার্কিট করতেছিলাম তখন আমি পাওয়ার দিছি হচ্ছে এই 8000 ভোল্টের এখানে, যেটা আমার এখানে কি প্রাইমারি সাইড না। সো আমার শর্ট সার্কিট টেস্টে যেটা হয় এটা প্রাইমারি সাইডে তৈরি হয়, প্রাইমারি সাইডে হচ্ছে তৈরি হচ্ছে, মানে আমি যদি বলি যে এটা যদি আমার, স্যার এটা যদি ট্রান্সফরমার হয় এবং এটা যদি ট্রান্সফরমারের 8000 সাইডটা হয়, 8000, আর এটা যদি 240 হয়, তাহলে আমি যখন শর্ট সার্কিট টেস্ট করছি তখন আমি ডেফিনেটলি হাই ভোল্টেজ সাইডে দিছি না। তো তখন হচ্ছে আমি শর্ট সার্কিট টেস্টের জন্য এইখানের মধ্যে আমি শর্ট সার্কিট টেস্টের ভ্যালু পাইছি, আর এইখানে হচ্ছে আমি ওপেন ভোল্ট সার্কিট ওপেন সার্কিটের টেস্ট পাইছি। তো আমাকে যদি বলা হয় যে তুমি ইন রেফারেন্স টু প্রাইমারি করো, হ্যাঁ, তখন কি আমার এখানে প্রাইমারি কে, এখানে প্রাইমারি হচ্ছে এই যে 8000 সাইডটা না, এটা প্রাইমারি না, এটাই তো প্রাইমারি, আর এটা না সেকেন্ডারি। তখন আমাকে যদি বলে যে তুমি ইন রেফারেন্স টু প্রাইমারি সাইড করো, তাহলে কি আমার শর্ট সার্কিটের এই ভ্যালু গুলোকে কি প্রাইমারি সেকেন্ডারি চিন্তা করা লাগতেছে? হ্যাঁ, বুঝলাম না একবার। কোন পার্টটা বলতেছে? এই শর্ট সার্কিট আর মানে এই যে এই স্কয়ারের গুণ করার কনসেপ্টটা না পেন খেতেছি, কারণ আমি তো এখানে আজকাল গুণ করিই নাই এখনো। তাহলে তুই কি ইউজ করতেছিস? আমি এখন কি কোশ্চেন, মানে এতক্ষণ বন্ধু কি বলছে তুই এস কর, আমি তো এখানে এখন এস কর মেনশনই করিনি ব্রাদার। বাট আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট যে কথা কইতেছিস না শর্ট সার্কিটে, হ্যাঁ তো এটা তো আমি ডিরেক্ট পাইতেছি নাকি? হ্যাঁ, ডিরেক্টলি পাইতেছিস। কোশ্চেন হচ্ছে যে যখন আমরা ওই যে তুই বলতেছিলি না যে ও মাই গড এস স্কয়ার করবে হ্যান ত্যান বুংচং, হ্যাঁ, ওগুলা তো কোনটারে তুই এস স্কয়ার করবি, কোনটারে রিফ্লেক্ট করবি, এটাই কোশ্চেন আমি জিজ্ঞেস করতেছি। তো কনফিউজড।
কনফিউজ হওয়ার কিছুই নেই। আচ্ছা আমি এটা এক্সপ্লেন করতে পারি আমার জিনিসটা বুঝবি। সেটা হচ্ছে যে দেখ তোরা জিনিসটা ভালো করে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি শর্ট সার্কিট টেস্ট করার পর কি পাইছি, এই ভ্যালুটা পাইছি, আর ইকুইভ্যালেন্ট পাইছি এবং এক্স ইকুইভ্যালেন্ট পাইছি। হ্যাঁ, এখন শর্ট সার্কিট টেস্ট আমি কোন কয়েলে করি, হাই ভোল্টেজ কয়েলে করি নাকি লো ভোল্টেজ কয়েলে করি? পাওয়ার হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, হাই ঠিক আছে। ভোল্টেজ। শর্ট হ্যাঁ সার্কিটে হয় হ্যাঁ, এবারে কি এখানে হাই ভোল্টেজ দেখা যাচ্ছে কোনটা, এইটা না? 8,000। হ্যাঁ, হ্যাঁ, এই তো। 8,000। হ্যাঁ, তো হ্যাঁ, এখন আমাকে কি বলছে যে ইন রেফারেন্স টু প্রাইমারি, ওকে লেটস সে আমাকে বলো রেফারেন্স টু প্রাইমারি বলে দিবে। তো হুম, যখন ইন রেফারেন্স টু প্রাইমারি বলছে, এর মানে কি যেটা সেকেন্ডারিতে থাকবে ওকে আমার প্রাইমারিতে আনতে হবে না পরে? হ্যাঁ, এই হুম। শুভ্র তোর মাইক্রোফোন থেকে বলছে, থ্যাংক ইউ। তো তোর যে সেকেন্ডারি হবে সেই সেকেন্ডারিটা থেকে প্রাইমারিতে আমার রিফ্লেক্ট করতে হবে না? এক্স্যাক্টলি। হুম, এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আমি যে শর্ট সার্কিট টেস্ট করলাম, এই যে আমি যে শর্ট সার্কিট টেস্টটা করলাম, এটা কি আমার প্রাইমারিতে আছে নাকি ওর সেকেন্ডারিতে আছে? কি মনে হয় অ্যানসারটা কি? প্রাইমারিতে আছে তো। প্রাইমারিতে প্রাইমারিতে। আছে। কেন প্রাইমারিতে আছে? কারণ আমার ট্রান্সফরমার যখন সবসময় বলা হয় এরকম, যখন রেটিং দেওয়া হবে, হ্যাঁ, সবসময় লেফট সাইডে প্রাইমারি, রাইট সাইডে সেকেন্ডারি, রাইট তাই সাইড না? সেকেন্ডারি, আর হ্যাঁ। আমার এখানের মধ্যে, আচ্ছা এখন আমি যখন শর্ট সার্কিট টেস্ট করি তখন কি আমি প্রাইমারি সেকেন্ডারি দেখি? না, আমি দেখি হাই ভোল্টেজ সাইড আর লো ভোল্টেজ সাইড কোনটা। আমার হুম, এখানে হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি, লো ভোল্টেজ সাইডটা হচ্ছে সেকেন্ডারি। এর মানে কি হুম, আমি যখন শর্ট সার্কিট টেস্ট করছি ও কি এই প্রাইমারি সাইডের মধ্যে আমার অ্যান্সারটা আসছে না? হুম, তো আমাকে যখন বলা হবে যে ইন রেফারেন্স টু, হ্যাঁ, রেফারেন্স টু প্রাইমারি, হ্যাঁ, তো তখন আমার কি শর্ট সার্কিটের ভ্যালু নিয়ে কোনো চিন্তা আছে? নাই। কেন? কারণ অলরেডি প্রাইমারিতে দিয়েই দিছে। কারণ ওরে আমি অ্যান্সার যখন করছি তখন আমি ওরে প্রাইমারিতে পাইছি। ওরে কি আমার আবার প্রাইমারিতে আনা লাগবে? না, কারণ ওই ভাই প্রাইমারিতে আছে। সো আমি যখন এর মানে কি? এর মানে হইতেছে এটা তো শর্ট, তাই না? এর মানে কি আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছি এটা আমার সেকেন্ডারিতে হয়েছে এবং ওকে আমার কি করতে হবে, এরকম প্রাইমারিতে নিয়ে আসতে হবে, বুঝছো? তো আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছিলাম, হ্যাঁ, আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছিলাম তখন যেটা হয়েছিল, তখন যে ভ্যালুগুলো পাইছিলাম সেটা হচ্ছে আর সি, এ দেখো আর সি হচ্ছে আসছিল হচ্ছে আহ কত, 139.47 ওহম। আর এক্স এম আসছিল হইতেছে হচ্ছে আমার 34.84 ওহম, তাই না? এই যে দুইটা ভ্যালু তো আসছে আমার, এই যে দুইটা ভ্যালু আসছে না, ওরা আসছে হচ্ছে এই যে সেকেন্ডারিতে ওরা ফর্ম হয়েছে। এই জন্য আমাকে যখন বলছে যে রেফারেন্স টু প্রাইমারি, তখন আমার কি করতে হবে, তখন ওদেরকে আমার স্কোয়ার করে ওদেরকে হচ্ছে আমার প্রাইমারিতে নিয়ে যেতে হবে। বুঝা গেছে? এই জন্য হচ্ছে এই ভ্যালু গুলাকে স্যার যেটা করছিল। আচ্ছা আমি একটা জিনিস একটু চেক করে নিই, সেটা হচ্ছে যে এই শুভ্র ক্যালকুলেশন করার পর তোর কি ভ্যালু আসছিল একটু দেখতো মামা। কোনটা? ওফ, সেই আমি একটা কাগজ দিয়ে কাগজের উপর লিখতেছি যেটা আইপ্যাডে লেখা আসতেছে, যে পুরো খাতার ফিল, বাট লেখা হচ্ছে স্ক্রিনের উপরে। সেই তো, হ্যাঁ বল কি আমি বল। এবার করি নাই, হ্যাঁ, এবার আমি করি নাই ক্লাসে। আচ্ছা ওকে। আমাদের এখানে যে ভ্যালুগুলো আসে আসলে ক্লাসে বুঝছো, এক একটা পোলা এক এক রকম অ্যান্সার দিচ্ছে আর কি। এর যেটা লেগে আমি ক্লাসে করিনি। এই জন্য খুব অনেক 1/0.00717, আমি তো দেখি ভ্যালুগুলোর কথা 139.47 আর তুই কি অ্যান্সার কারেক্ট করতে চাইতেছিস? তাহলে স্লাইডে দেখ, সেম ম্যাথ। স্লাইডে দেখ। তো তুই একটু স্লাইডে দেখা কর না কত আসে। আচ্ছা, তো এনিওয়ে, ও স্লাইড থেকে যখন আমাদের বলবে তখন আমি রিয়েল অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা লিখে দিব। কিন্তু এখন মেইন আমি যে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমার আরসিআর আর এক্সএম আসছে, হ্যাঁ, মানে সোজা কথায় আমি যখন টেস্ট গুলো করছি তখন আমি কি কি ভ্যালু পাইছি, কই কি ভ্যালু পাইছি, হ্যাঁ, আমি এই প্রাইমারি সাইডে পাইছি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, আর আমি শর্ট সার্কিট সাইডে পাইছিলাম হচ্ছে আর সি আর এক্স এম। তো এখন আমাকে কি এখন সেকেন্ডারি থেকে কি করতে হবে, প্রাইমারিতে রিফ্লেক্ট করতে হবে। এর মানে কি, এর মানে হচ্ছে যে ওদের এই দুইটা ভ্যালুকে যখন আমি এখান থেকে রিফ্লেক্ট করে এখানে নিয়ে আসার ট্রাই করবো তখন আমার কি করতে হবে, আমার আরসি আর এক্সএম এর ভ্যালু যাই হোক না কেন আমার এখানে এ স্কোয়ার আর সি করতে হবে
এবং a স্কোয়ার এক্স এম করতে হবে, তাহলে আমার সবগুলা ভ্যালু এই প্রাইমারিতে চলে আসবে, হুইচ উড বি আমার যে অবজেক্টিভ, তাই না? তো এখন আরসি আর এক্স এম আর 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 ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট এগুলার ফর্মুলাতে ম্যাথ আমি পরে করবো। এটা আমি অলরেডি একটা ভিডিওতে মানে লাস্ট যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে এটা না করছিলাম। এই ম্যাথ গুলা লাবণ্য বহুত ইজি, প্যারা খায় না, জাস্ট ফর্মুলা একবার দেখবা তাহলেই হয়ে যাবে। ও ওকে, বেশি কঠিন না না? না খুব ইজি, খুব ইজি, এখানে কঠিনের কিছুই নেই। তুমি শুভ্রকে আস্ক করো, তো আমি ওই তো তো শুভ্র যেগুলো ম্যাথ দেওয়া আছে স্লাইডে না, 3টা। ওইগুলাই, হ্যাঁ ওইগুলাই তো, এবং ইটস ভেরি ইজি, এটা একদমই হার্ড কিছু না, তাই না? তো আচ্ছা, এখন দেখ, বুঝছো এই যে আমি যে ভ্যালুগুলা পাইছি, এই শুভ্র তুই কি ভ্যালুগুলা পাইছস? আর সি আর এক্সাম স্লাইডে কত দিয়ে রাখছিস? ঢুকতেছে আমি। আচ্ছা ঢুইকা বলিস কত দিছে। আচ্ছা, এটা কি হ্যাঁ, ট্রান্সফরমারের ভিতরে কোনটা? এই যে ম্যাটেরিয়াল গুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফরমারের পড়াশোনা এগুলো। আচ্ছা আচ্ছা, এখন যদি মনে কর এই যে এই ম্যাথ তো আমারে যদি স্যার বলতো যে রেফারেন্স টু সেকেন্ডারি, হ্যাঁ, দাঁড়া একটা তাহলে সেকেন্ড, কি আমি ম্যাথ হইতো? ওয়েট ওয়েট ওয়েট, আমি আসতেছি, বিভিন্ন রকম ভেরিয়েশন আসতেছে এখানের মধ্যে। এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে সবসময় প্রাইমারি ডিভাইড বাই সেকেন্ডারি, মানে এনএস, এনপি বাই এনএস না? তো এখানের মধ্যে এনপি কত? প্রাইমারি সাইডে কয়েল কত? 8000 ডিভাইডেড বাই এনএস কত? 240। সো এটার ভ্যালু হচ্ছে 33.33। তো এই যে এর ভ্যালুটা পাইলা না, এই এর ভ্যালুটা হচ্ছে তুমি এইখানে স্কয়ার করে ওদেরকে যখন মাল্টিপ্লাই করবা তখন এই আর সি আর এক্স এম এর ভ্যালু প্রাইমারিতে চলে আসবে। হুম? আচ্ছা এখন আসো আমরা কিছু ভেরিয়েশন দেখি, যে ভেরিয়েশন গুলো পসিবল এবং যেভাবে মানে সম্ভব আর কি, তাই না? সেটা হচ্ছে ভেরিয়েশন গুলো আমি নিচে লিখি। ওকে, আচ্ছা একটা কাজ করে আমি তো ডিলিট করে দিতে হচ্ছে, কি রে ভাই, কি অবস্থা। Okay, তো চল এখন কিছু ভেরিয়েশন দেখি। হ্যাঁ, ভেরিয়েশন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আমাকে বলতে পারে ইন রেফারেন্স টু সেকেন্ডারি। আমার কোন ভ্যালু লাগবে? এই যে আর সি আর এক্স এম অ্যাভেলেবল। আর সি হলো তোর 144, হ্যাঁ, এক্স এম হলো তোর 34.63। আচ্ছা সো দুইটাই ভ্যালু ইংলিশে বলতে হবে। আর সি কত? আচ্ছা, আর সি হলো 144। 144 হ্যাঁ, পয়েন্ট কত? কোনো পয়েন্ট নাই। আচ্ছা আর নিচেরটা হচ্ছে কত? 30 34.63। 34.63। ওকে, সো এই দুটো হচ্ছে আমার আরসি আর এক্সাম এর ভ্যালু, তাই না? ওকে, ভেরি গুড। তো এখন আমি তোমাদেরকে বলি যে আমাকে এখন যদি বলে যে ইন রেফারেন্স টু সেকেন্ডারি, দ্যাটস আমাকে বলে ইন রেফারেন্স টু সেকেন্ডারি, হ্যাঁ, তখন আমার কাকে কই থেকে কই নিতে হবে? ইন রেফারেন্স টু সেকেন্ডারি মানে কি? এখন আমরা এখানে কি করছি এই লাস্ট যে ম্যাথে ওদেরকে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে দিছি, তাই না? আচ্ছা, কিন্তু এখন আমাকে কি বলছে ইন রেফারেন্স টু সেকেন্ডারি, এর মানে হচ্ছে এই যে প্রাইমারি যেটা আছে ওকে আমার এখন এইখানে নিতে হবে, এবং নিতে হলে কি করতে হবে? আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই এ স্কয়ার আর এক্স ইকুইভ্যালেন্ট ইজ ডিভাইডেড বাই এ স্কয়ার। আমি যখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাব তখন আমি ডিভাইড করি, আর যখন আমি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসি তখন মাল্টিপ্লাই করি। মানে এটা মনে রাখবা যে আমি যখন সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যাইতেছি তখন আমি কি করি? তখন আমি মাল্টিপ্লাই বাই এক্স করি, মানে আমি এই যে এটা করি, এ স্কোয়ার মাল্টিপ্লাই করি। আর আমি যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাই তখন আমি 1/a স্কোয়ার করি, বেসিক্যালি এ স্কোয়ার ডিভাইড করি, তাই না? তো আমি এখানের মধ্যে দেখো কি করছি, আমি যখন আগের ম্যাথে কি করছিলাম রেফারেন্স টু প্রাইমারি, এর মানে হচ্ছে আমি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে ওদেরকে নিয়ে গেছি। এই জন্য দেখো আমি এখানের মধ্যে কি করছি, এ স্কোয়ার মাল্টিপ্লাই করছি। কিন্তু এইখানের মধ্যে যখন আমাকে বলছে ইন রেফারেন্স টু সেকেন্ডারি, তাই না, তখন কি হয়েছে? তখন যেটা হয়েছে, ইন রেফারেন্স টু সেকেন্ডারি যখন বলছে তখন কি হয়েছে, আমার তখন হচ্ছে যে এই যে এখানে কি করতে হবে, আমি এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি এবং আমি এটা মুছে ফেলি। ওকে গুড। তো তখন আমার কি করতে হচ্ছে যে আমার ওদেরকে ওদেরকে এইখানে নিয়ে আসতে হবে, এবং আমি কি করব, এই যে ওদেরকে এইরকম করে এ স্কয়ার দিয়ে ডিভাইড করে দিব। বুঝা গেছে? তো এটা হচ্ছে একটা পসিবল চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা পসিবল চেঞ্জ আসা সম্ভব, কি মনে হয় বলতো? যেটা হলো অঙ্কটা পুরাই ঘুরে যাবে আবার, আবার হচ্ছে ট্রান্স রেশিও চেঞ্জ হয়ে গেলে? হ্যাঁ, আমার যদি টার্নস রেশিও যদি আমাকে এরকম 8000 ইস টু 240 না বলতো, যদি বলতো যে 240 আর যদি বলতো 8000, তখন আমার চেঞ্জেস কি আসতো জানো? চেঞ্জেস আসতো যেটা সেটা হচ্ছে যে আমি আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট যেগুলো পাইছি, হ্যাঁ, মানে দেখো তখন আবার জিনিসটা ডিফারেন্ট ভাবে চিন্তা করো।
আমি শর্ট সার্কিট টেস্ট করছি। শর্ট সার্কিট টেস্ট আমি কোন সময় কোথায় করি? হাই ভোল্টেজ সাইডে করি। এইখানে আমার হাই ভোল্টেজ সাইডটা কি সেকেন্ডারি না? তো আমি যে আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট যে পাইলাম, ওরা কি তখন আমার এইখানে তৈরি হইতো? না, এইখানে ফর্ম হইতো না কিন্তু। তখন দেখা যেত যে ওরা এইখানে আসছে, সরি, ওরা আসছে হচ্ছে যে এইখানে, আর কোর যে এলিমেন্ট ওরা হচ্ছে প্রাইমারিতে তৈরি হয়েছে এবং ওরা সেকেন্ডারিতে তৈরি হয়েছে। ওকে, জিনিসটা এরকম পুরো ঘুরে যেতে পারতো। ওকে, তো এই জিনিসগুলো দেখবে। তো তোমার এখানের মধ্যে কি মনে করো, তোমাকে আবার বলো ইন রেফারেন্স টু সেকেন্ডারি বলে রাখলো, রেফারেন্স টু সেকেন্ডারি বলে রাখলো। তো তখন কি হবে? তখন তোমার এই শর্ট সার্কিটের আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্টকে কিন্তু টাচ করা লাগবে না। তোমার কি করতে হবে? এই যে ওদেরকে নিয়ে, এই যে তুমি করবে কি, তুমি ওদেরকে নিয়ে হচ্ছে যে এইখান থেকে এখানে যাবা, এবং তুমি কই যাচ্ছ? প্রাইমারি থেকে সেকেন্ডারি যাচ্ছ। তো যখন আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারি যাই, তখন কি আমরা এস স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি নাকি ডিভাইড করি? ডিভাইড করি। সো আমার এখানের মধ্যে কি হয়ে যাবে? এখানের মধ্যে হবে হচ্ছে যে আর সি ডিভাইডেড বাই এস স্কয়ার আর এক্স এম ডিভাইডেড বাই এস স্কয়ার। এখন কোশ্চেন হচ্ছে এখানের মধ্যে এর ভ্যালু কত? এর ভ্যালু কি 33 পর এটা না, এ হইতেছে হচ্ছে 240 বাই 8000। কেন? কারণ সবসময় প্রাইমারি আগে লিখবো, সেকেন্ডারি পরে লিখবো। এটা হচ্ছে আমার ট্রান্সলেশন ফর্মুলা। তো এখানের মধ্যে আমি কত পাই? 1/33.33 পাবো। এটার একটা খুব ছোট ভ্যালু আসবে, 0.00, খুব ছোট একটা ভ্যালু আসবে। বাট দ্য থিং ইজ যে ওটাতে আমি ওটারে স্কোয়ার করে দেন ওদেরকে মাল্টিপ্লাই যখন করবো, তখন বুঝবো যে ওরা সেকেন্ডারিতে চলে আসছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে হোল কাহিনী। ওকে, আন্ডারস্টুড? হুম। সো এটাই হচ্ছে এই এখন এই যে অঙ্কগুলা স্যার ভ্যালুগুলা বের করলো, হ্যাঁ, এই ভ্যালুগুলা বের করার জন্য যে ফর্মুলা গুলো আছে না, ওই ফর্মুলাটা নিয়ে আমি পরে বলতেছি। কারণ কারণ এক এই ওদেরকে মোস্টলি কে কেন বুঝবো না? রেখে দে, লাগবে এটা। ওকে, বিশেষ করে ওই যে সেকেন্ডারি, মানে সরি, ট্রান্সলেশন চেঞ্জ হওয়ার পরে কাহিনীটা একটু আরেকবার রিকেপ আচ্ছা দেখছি। আবার রিপিট দিতে হবে। মানে ম্যাথ করার সময় এরকম একটা দেখাস, মানে একটু রিকেপ দেখ ম্যাথ করিস তাহলে। আচ্ছা, ঠিক আছে। ম্যাথ তো করবো আমরা, আমরা তো ম্যাথ করিনি। ইয়েস, ম্যাথ আমি পরে করবো। আমি আগে থিওরি গুলো সব পড়া ফেলবো, তারপর হচ্ছে ম্যাথ। হুম। ওকে, তো তো তোমরা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট কোন সময় কি হইতে হবে না হইতে হবে সবগুলা দেখলা। এই যে এইখানের মধ্যে একটা পসিবিলিটির ম্যাথ দেখাইছি, আর এখানের মধ্যে হচ্ছে আরেকটা পসিবিলিটির ম্যাথ আছে যেটা স্লাইডের খাতায় আমাদের নোটে আছে। আর এটা হচ্ছে তোমাদেরকে সুন্দর করে হচ্ছে ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট, এটা হচ্ছে টু বি অনেস্ট এখানে শর্ট হবে, শর্ট ওপেন এবং শর্ট দুইটা সার্কিটের টেস্টিং এ আমি দেখাইতেছি। সো এই জাস্ট জিনিস পুরোটাই সেম থাকে, খালি খোলা মানে জাস্ট কয়েলটা চেঞ্জ করে আর কি, কোথায় পাওয়ার দিচ্ছে না দিচ্ছে। তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে এই যে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের ম্যাথটা একটু পরে ধরতেছি। ম্যাথ ইজ ইজি, একদম ইজি, জাস্ট তিনটা ফর্মুলা মুখস্থ করলেই হয়ে যায়। তো শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্টের ম্যাথ হয়ে গেল। এবং আরেকটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে প্রাইমারি টু সেকেন্ডারি আর অথবা সেকেন্ডারি টু প্রাইমারি, এই যে কনভার্সনটা আছে না, এই কনভার্সনটা কিভাবে করে সেটা আমি এখন দেখাই দিলাম। তো তুমি ম্যাথ করার পরে তোমার এই কনসেপ্টটা আসতো, তা আমি আগে হচ্ছে ওই কনসেপ্টটা দেখা দিছি। তো এখন পরে যখন ম্যাথের ভ্যালুগুলো বের করবো, তখন একবারে জাস্ট বসে শেষ করে ফেলতে পারবো। তখন আমার আর কোনো অন্যদিকে মানে ফোকাস যাচ্ছে না আর কি। ওকে, তো এখন হচ্ছে শুরু করব ভোল্টেজ রেগুলেশন একটু পরে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 4:30। তো আমার ভিডিও একটু শেষ হয়ে যাবে। তো ভোল্টেজ রেগুলেশন শুরু করার আগে আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে ওই যে ফেজরের ডায়াগ্রামটা আছে না, ওটা আমি একটু ভিডিও দেখে দেন আসবো, দেন তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করতে পারবো। বাট এটা ফেজার ডায়াগ্রাম একটু কম বুঝলেও প্যারা নাই। হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড স্টেপ চেঞ্জার কেন লাগে, হ্যাঁ, যে ফেজার ডায়াগ্রামের সাথে কেমনে এই ট্যাপ চেঞ্জারের রিলেশনশিপ এবং কেন ওরা ইম্পর্টেন্ট এন্ড এভরিথিং। বুঝা গেছে? আচ্ছা, একটু ভালো করে আচ্ছা, ট্যাপ চেঞ্জের জন্য কি করে? হ্যাঁ, এই দেখছো শুভ্র পুরাই ভুলে গেছে স্টেপ চেঞ্জার কি করে। ওকে, আর লাবণু কি বলছো? আমি বললাম আমি এগুলো কিছুই জানি না, তো তুমি, আসি। হ্যাঁ, তো আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করে দিতে চাই, এই জন্য হচ্ছে আমাকে একটু 15-20 মিনিট, 15টা মিনিট আচ্ছা, টাইম সমস্যা দাও। নেই। আমি একটু ভিডিও টিডিও আসুন নামাজ পড়া আসি সবাই একসাথে। একবারে নামাজ করে কয়টার সময় আসরের আসবো? নামাজ হচ্ছে 5:15। তো আসর নামাজ পর আস্তে আস্তে লিঙ্ক দিতে দিতে হয়ে যাবে 5:30 কি 5:35, 1 ঘন্টা, অনেকক্ষণ। সো আমি ওই টাইমটা আসলে এখন দিতে চাচ্ছি না। তো আমি ভিডিও দেখি, আসরের নামাজ হলে বাসায় নামাজ পড়েই বসে যাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5:05 দিকে বসবো, ঠিক আছে?
পাঁচটা এর পাঁচটা মধ্যে দিকে আচ্ছা এর মধ্যে আমি যা ভিডিও দেখে দেখে মাথার মধ্যে জিনিসপত্র ঢুকায় দেন এসে আমি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ যে ফেজার আমি তো যেতেছি ডায়াগ্রাম। মামা আজকে ইন্ডাকশন মোটর বন্ধ শেষ করলাম। আমারও প্লেন ইন্ডাকশন মোটর বন্ধ শেষ করা, আমি খালি ট্রান্সফরমার শেষ করবো। সো এই যে এই ফেজার ডায়াগ্রাম এসে তোমাদেরকে দেখাবো ফেজার ডায়াগ্রামটা কেমনে আসে আর ওটার সাথে ট্যাপ চেঞ্জার কেমনে রিলেটেড, আর তারপর এসে তোমাদেরকে দেখাবো যে থ্রি ফেজ ট্রান্সফরমার জিনিসটা কি। থ্রি ফেজ এটা খুব ফাস্ট শেষ হবে। ট্রান্সফরমার অনেক ফাস্ট শেষ হয়ে যাবে, এটা খুবই ইজি। খালি এখানের এটা মধ্যে এই জিনিসটা একটু বুঝানোর আছে, এই জিনিসটা একটু বুঝার আছে, তাহলেই হয়ে যাবে আর কিছু। আচ্ছা শোন, থ্রি ফেজের যে ট্যাঙ্ক, ফিন, হুম তারপরে কনজারভেশন, বাশিং আর হলো বেতার উই, এই হুম 5টা জিনিস স্যার খুব ভালো করে মেনশন করছে। হুম ঠিক আছে, থিওরি দেয় আসলে এগুলার কাজ বা মানে ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে দিই। আমি সব এক্সপ্লেন করে দেব, নো ওয়ারিজ। ওকে, আমি লিখে রাখছি, ম্যাচ কর যে তোরা লেখছিস কিনা। এখন না, আমি যখন বসবো তখন বলিস যে আমি যা এক্সপ্লেন করতেছি ঠিকঠাক মতো এক্সপ্লেন করতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা আমি পিক দিয়ে রাখি ভাই, গ্রুপে বস দেখো একটু। ওকে ঠিক আছে। কি দেখবো? ওই যে আমি যে পয়েন্টগুলো লিখছি তোমরা কি সেম পয়েন্ট লিখছো কিনা। এবারে কি কি নিয়ে সেম পয়েন্ট? ওই যে থিঙ্ক থ্রি ফেজ ট্রান্সফরমারে স্যার বলছিল যে এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট পড়তে। মানে কোনটা কি কাজ করে ওগুলোই তো। হ্যাঁ হ্যাঁ আমি একটা কিচ্ছু লিখে নাই ভাই, আমি সব মনে রাখছি, আমার সব মনে থাকবে। আচ্ছা তোমরা পাঁচটার দিকে তাইলে আসো, আমি ওকে দেখছি। ওকে বেরোলাম। ওকে লস। হ্যালো, জানি তো খুশি হবে কিন্তু তোমার তো খুশি করতে পারতেছি না, সরি। এই খুশি করানো সম্ভব না। ওই আগে আচ্ছা শিওর পারবো না। তোমার কি নেটওয়ার্কে শুন নাকি আমার নেটওয়ার্কে শুন বুঝতেছি। আমার কথা কি ক্লিয়ারলি শুনতেছো লাবণ্য? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ ও শুনতেছে, তাহলে আমি ল্যাপটপ দা ঢুকছি, বুঝলাম না বাবা। আচ্ছা আচ্ছা, এখন আমরা নেক্সট পার্টটা স্টার্ট করি। সেটা কি জানো? সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ, আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতেছো শুভ্র? হ্যাঁ শুভ্র ওই হারায় নাই বসের বোধহয় হুম, গেছে হুম, হুম। ওয়াইফাই। কি, তুই আমার কথা শুনতেছো ঠিকঠাক মতো কইরা? বসের নেটের সমস্যা। হুম। ওই শুভ্র, তুই ফোন দিয়ে ঢুকতে পারছিস মামা, প্যারা নেই। হ্যাঁ আমি চাই হ্যালো, হ্যালো, আই প্যারা, তুই শুনোস না কেন? তোর কি শুনতে অসুবিধা হচ্ছে? এতক্ষণ শুনতেছি না, এখন ঠিক হয়েছে। যদি বেশি সমস্যা তাহলে ফোনে ঢুকবো। ওকে, আচ্ছা ফেজার ডায়াগ্রাম। তো ফেজার ডায়াগ্রামে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে মনে করো আমার একটা ট্রান্সফরমার এইটা, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ট্রান্সফরমার আর এটা হচ্ছে ট্রান্সফরমারের আর একটা কয়েল, তাই না? তো মনে করো ঠিক আছে, ভেরি গুড। আমি মনে করো এখানে এটা মনে করো 1:2 রেশিও। এর মানে কি, এটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। আমি যদি 2 ভোল্ট দিই 4 ভোল্ট আউটপুট পাবো। তো আমি করলাম কি, এখানের মধ্যে হচ্ছে 100 ভোল্ট এসি দিলাম, আমি 100 ভোল্ট এসি দিলাম। হুম, তো 100 ভোল্ট এসি দিলাম। তো এটা যেহেতু 1:2, সো আমি যদি ওপেন রাখি, মানে সার্কিটটাকে যদি ওইরকম ওপেন সার্কিটের মতো করে রেখে দিই, হ্যাঁ, তখন কি হবে? তখন হবে হচ্ছে যে ডেফিনেটলি এই যে, সো যখন কোনো লোড নাই, যখন নো লোড কন্ডিশনে আছে, হ্যাঁ, যখন নো লোড কন্ডিশন, তখন আমি শিওরলি বলতে পারবো যে আমি 200 ভোল্ট এসি আউটপুট এই অ্যাক্রোসের মধ্যে পাবো। হ্যাঁ, এখন মনে করো কোয়েশ্চেন হচ্ছে আমি যদি এখানে লোড লাগাই, হ্যাঁ, তাহলে কি হইতে পারে? লেটস সে আমি এখানের মধ্যে একটা লোড লাগাইলাম, হ্যাঁ, তো আমি এখানের মধ্যে নামাই এখানের মধ্যে একটা লোড দিলাম, হ্যাঁ, এটা মনে করো আমার লোড অফ সামসুট, এটা হচ্ছে আমার লোড। এখন লোড কয় প্রকার হইতে পারে কি মনে হয়? কত ইন্ডাকশন লোড আছে, হুম, আর কত লোড দিতে আছে, কত লোডে বল না বেটা? রেজিস্টার আছে, রেজিস্টার আছে, আর আরটা কি বলে গেছে আল্লাহ ভাই ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। আচ্ছা ক্যাপাসিটর কি লোড হিসেবে ধরবো? ক্যাপাসিটর অবশ্যই। স্টোর করে আরে ভাই ও একটা লোড না, ক্যাপাসিটিভ লোড হয় না, রেজিস্টিভ লোড হয়, ক্যাপাসিটিভ লোড বলতে পারি, হয়, আর এক্সেন্সে কইতে পারি। এক্সটেনশন। আর লোড তিন প্রকারই, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ। শেষ, এক্সটেনশন দুই সেন্সে নেই এখানে। ওকে, সো লোড আমার তিন প্রকার, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ, তাই না? এখন আমি যখন কোনো লোড লাগাই নাই, তখন আমি কি করছি, 100 ভোল্ট ইনপুট দিচ্ছি, আমি 200 ভোল্ট এসে আউটপুট পেয়ে গেছি, তাই না? ঠিক আছে, অল গুড, প্যারা নাই, কোনো বিগ ডিলই না জিনিসটা। আচ্ছা, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে লেটস সে আমি যদি এখন লোড লাগাই, হ্যাঁ, আমি যদি এখানের মধ্যে এখন 100 ভোল্ট দিই, এখন আমি একটা রেজিস্টিভ লোড লাগাইলাম, হ্যাঁ,
তাহলে আমি আউটপুটে কি দেখতে পারি, তাই না? একটা রেজিস্ট্যান্সের কি হয়, ডেফিনেটলি রেজিস্টিভ লোডে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। এখন আমি যদি একটা লোড লাগাই কি হয়, আমার রেজিস্ট্যান্স ড্রপ করবে। দেয়ার আর লট অফ থিংস যেখানে এটা হইতে পারে, তাই না? বাট রেজিস্টিভ কি কোনোদিন রিঅ্যাক্টিভ এলিমেন্ট? ও কি কখনো আমার কারেন্টকে এফেক্ট করে, কখনো ভোল্টেজকে এফেক্ট করে? না, করে না। ও যেমন আছে সেরকমই রেখে দেয়। ওকে, সো আমি যদি এখন এখানের মধ্যে আসি এবং একটা রেজিস্টিভ লোড, হ্যাঁ, আমি যদি একটা রেজিস্টিভ লোড লাগাই, হ্যাঁ, তো তখন আমার যেই এফেক্টটা হয়, এই রেজিস্টিভ লোডের যেই এফেক্টটা হয় আমার আউটপুটের ভোল্টেজের মধ্যে, সেটা কি হইতে পারে, সেটা আমরা এই ফেজর ডায়াগ্রামটা দিয়ে এক্সপ্লেন করার ট্রাই করি। হ্যাঁ, তো আমি ফেজর ডায়াগ্রামটা মনে করে এরকম করে রাখতেছি যে আমার এখানের মধ্যে, সরি এটা একটু স্ট্রেট হয়নি, কি রে ভাই, স্ট্রেট হয় না। হুম, সো ওকে, এখন এটা যেটা হইলো যে ওকে, এটা আমার একটা হইলো। তো আমি মনে করো এই এক্সিসের, আচ্ছা আমি এরকম না শুরু করি। ওকে, মনে করো আমি এই এক্সিসের মধ্যে দিলাম হইতেছে হচ্ছে ভিএস। আমি ভিএস কি, আচ্ছা এখানের মধ্যে কিছু টার্ম আমি লিখে রাখি যেটা তোমরা কনফিউজ না হওয়ার জন্য। আবার ভিপি কি, ভিপি হচ্ছে ভোল্টেজ ইন প্রাইমারি, ভোল্টেজ ইন প্রাইমারি, হ্যাঁ। আর ভিএস তাহলে কি হবে, ভোল্টেজ ইন সেকেন্ডারি, হ্যাঁ। আর এসএসসিওএন, হ্যাঁ, সেকেন্ডারি। আর আইএস কি হবে, আইএস হবে হচ্ছে কারেন্ট ইন সেকেন্ডারি। ওকে, কারেন্ট ইন সেকেন্ডারি। আচ্ছা, তো লেটস আমি করলাম কি এখানের মধ্যে ভিএস দিলাম। ভিএস মানে কি, এই অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে যে আমার আউটপুট সেকেন্ডারি। ভোল্টেজটা কত, তাই না? সেকেন্ডারিতে আউটপুট ভোল্টেজটা আমার কত। তো রেজিস্টিভ ব্রাঞ্চের জন্য আমি যদি দেখি তাহলে হয় কি, দেখা যায় কি যে আমি যদি আঁকি তাহলে এই যে এইটা যদি আমি ভিপি বলি, ভিপি মানে হচ্ছে কি ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কেন, কারণ প্রাইমারিতে তো আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি, হ্যাঁ। আর এখানের মধ্যে যদি বলি আমি আইএস, হ্যাঁ, তাহলে দেখো এইটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে এটা বোঝা যাচ্ছে না? আমি যদি এই যে এই অ্যাক্রসে যদি একটা ডটেড লাইন আঁকি, হ্যাঁ, এর মানে কি, এর মানে হচ্ছে যে আমি ইনপুটে যা দিছি আমি আউটপুটে তা কম পাইতেছি, পাইতেছি না? অবশ্যই কম পাইতেছি। এবং আমার কারেন্ট আর ভিএ মানে আইএস আর ভিএস, হ্যাঁ, আমি ভিএসটা এখানে রাখি। আইএস আর ভিএস ওরা কি, ওরা হচ্ছে একই ফেজে আছে, ওদের মধ্যে কোনো ফেজের চেঞ্জ হয়েছে না। কেন, কারণ ও রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোড কখনো ফেজের চেঞ্জ করে না। এবং প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো না, জিনিসটা নর্মাল মধ্যে চিন্তা করে দেখো। মনে করো আমি যদি একটা সিম্পল সার্কিট রাখি, যদি এখানের মধ্যে একটা ডিসি সোর্স দিই, হ্যাঁ, এবং এখানের মধ্যে যদি আমি একটা এরকম যদি একটা রেজিস্টার লাগাই, আর এখানের মধ্যে যদি একটা এলইডি দেই, হ্যাঁ, এটা হচ্ছে একটা মনে করো যে এলইডি, এরকম করে এলইডি আঁকে, এরকম করে এলইডি আঁকে, বা সামথিং করে এলইডি আঁকে আর কি, মানে লাইট এমিটিং ও হচ্ছে লাইট দিচ্ছে। তো এরকম যদি আঁকি তাহলে আমার কি হয়, মনে করো আমি এখানে 5 ভোল্ট দিলাম, আর এটা মনে করো হচ্ছে আমার 1 কিলো ওহমের রেজিস্টর। কি হয় আমার কি এই নোডে কি আমার কি হয়, ভোল্টেজ ড্রপ হয়ে যায় না? এর মানে কি আমার এই রেজিস্টরটা কি হয়েছে, আমার ভোল্টেজ ড্রপ করেছে। এটাও যদি না থাকে, এই ডায়োড এটাও ইটসেলফ কি একটা রেজিস্টিভ লোড, তাই না? ও তো কারেন্ট এগুলো আমাদের কোনো এফেক্ট করে না। সো আমি আচ্ছা, তো এইটা দেখে কি বোঝা যাচ্ছে যে আমি ইনপুট দিচ্ছি একটা, আমি এটা হচ্ছে ইনপুটের ভোল্টেজের ম্যাগনিটিউড, যেটা আমি আউটপুটে যেটা পাইতেছি হুইচ ইজ ভিএস, সেকেন্ডারিতে আমার যে ভোল্টেজ ওটা কি হয়ে গেছে, কমে আসছে। ওকে, সো আমি যদি এখন এই ডিফারেন্সটা যদি আঁকি তাহলে জিনিসটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, তাই না? তো এই যে এখন এই যে এক্সট্রা যে জিনিসটা লাগতেছে এটাকে আমরা বলতেছি হচ্ছে আই এস আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। আর এই যে ওয়াই এক্সিস যেটা, সেটা হচ্ছে জে এক্স ইকুইভ্যালেন্ট ইনটু আই ইকুইভ্যালেন্ট আই এস। এই তো এটা হচ্ছে হোল কাহিনী। ওকে, তো এখন দেখো যে এইটা কি রেগুলেশন, এইটা কি হচ্ছে দেখো, আমি যখন এই লোডটা লাগাইলাম আমার আগে কি ছিল, ভিপি আর ভিএস এর মধ্যে একটা রিলেশনশিপ ছিল, এটা কি ছিল, মোরলেস কনস্ট্যান্ট ছিল, মানে এটা ইজ ইকুয়াল টু না, মনে করো 2 ইনটু, মনে করো 2 ইনটু ভিএস, হ্যাঁ, ভিপি হবে 2 ইনটু ভিএস দা দিচ্ছি তার ডাবল, সো 2 ইনটু ভিএস এরকম মনে করো। বাট আমি যখন এই ভোল্টেজটা লাগাচ্ছি, হ্যাঁ, বা আচ্ছা আমি এরকম ফর্মুলা না লিখে আমি হচ্ছে মানে নর্মাল হিসাব করে লিখি, যখন আমার ভি এন পি ছিল মানে হচ্ছে এন এল ছিল, সরি নো লোড, হ্যাঁ, ভি এন এল। তো
তো ভি নো লোড যখন ছিল তখন হয়েছে কি আমি না 200 ভোল্ট পাইছি, যেটা আমার পাওয়ার দরকার ছিল। তাহলে কি হলো, আমি এক্সপেক্ট করছি আমি 100 ভোল্ট ইনপুট দেবো, আমি আউটপুট পাইতাম কত 200 ভোল্ট। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, যে আমি যখন এখানের মধ্যে ফুল লোড একটা একটা লোড লাগাইলাম, হ্যাঁ, এই ক্ষেত্রে কি রেজিস্টর, একটা রেজিস্টর লাগালাম, তখন কি হলো, দেখা গেল যে আমি এখানের মধ্যে 200 ভোল্ট না পেয়ে 195 ভোল্ট পাইতেছি, যেটা কি হয়ে গেছে আমার একটু কমে আসছে না? কি হয়েছে, একটু কমে আসছে। আমার যেটা লাগতো, যেটার জন্য সিস্টেমটাকে ডিজাইন করছি, তার থেকে যখন আমি এই রেজিস্টিভ লোড লাগাইছি তখন কি হয়ে গেছে, আমার এখানে 5 কমে গেছে না? এর মানে হচ্ছে আমার যদি ওকে ঠিক করতে হয় তাহলে কি হবে, আমাকে পজিটিভ রেগুলেশন করতে হবে না? পজিটিভ রেগুলেশন কেন? কারণ দেখো, আমি যে 95 পাইছি, আমার 200 ছিল, আমার এখানের মধ্যে কি 5 কি বাড়াইতে হবে না? যেহেতু 5 বাড়াইতে হবে, এই জন্য ও কি, ও হচ্ছে পজিটিভ রেগুলেশন। বুঝা গেছে? তো আমার রেজিস্টিভ লোডের জন্য আমি কি ধরনের রেগুলেশন পাইলাম? পাইছি হচ্ছে পজিটিভ রেগুলেশন। কেন পাইলাম, কেন পজিটিভ রেগুলেশন হইলো হইছে, তার কারণ হইতেছে যে ফেজর ডায়াগ্রাম দিকে দেখে যেটা আমরা বুঝতেছি, সেটা হচ্ছে যে ভিপি ইনপুট দিছে একটা, আউটপুট পাইছি যেটা, আউটপুটটা হচ্ছে ভিপি থেকে কম। তার কারণ হচ্ছে আমার রেজিস্টিভ লোডটার জন্য আমার কিছু লস হইতেছে, যেই লসটা পরে আমি কি করতেছি, অ্যাড করে দিচ্ছি এই পজিটিভ ভোল্টেজ রেগুলেশনের এটা করতে চাই বলে, এই জন্য। বুঝা গেছে কেন কি হইলো না হইলো, রেগুলেশনটা কেন আসে? আমি বলি, আহ আমার এক্সপেরিমেন্টাল ডেটা আসলে টু বি অনেস্ট একদম ফার্স্ট 2 to 1 এর ল্যাবের হচ্ছে ছিল না। এই যে এখানের মধ্যে আমার যত সব সমস্যা, হ্যাঁ, এই আমাদের শামীম স্যার বা সুমন স্যার বা হোয়াট এভার, পরে ওকে, তুলিস তো মামা, উদয় এখন গালাগালি শুরু করে। গালাগালি শামীম, করি। শামীম, আচ্ছা শামীম। শামীম হোয়াট এভার, সেলিম, শামীম, আমি কেয়ার করলাম না, হ্যাঁ। হালার পথে ফার্স্ট ল্যাবে এসে কি করছে, এত পরিমাণ মানে থিওরি বালসাল ডিসকাস করছে যে সে হুম, আমাদেরকে এই ভোল্টেজ রেগুলেশনটা না পড়ায় নাই। আমি বলি, আমরা হুম, যখন এক্সপেরিমেন্ট করতেছিলাম, মনে আছে প্রথম এক্সপেরিমেন্টে আমরা বিভিন্ন রকমের লোড লাগাইছিলাম এবং বিভিন্ন হুম, রকমের জিনিস চেঞ্জ করছিলাম। একবার দিছিলাম 2000 ওহমের লোড, তারপর দিছিলাম হচ্ছে 1200 ওহম, তারপর দিছিলাম 800 ওহম, মনে আছে এরকম দিছিলাম। জিনিসটা কি হচ্ছিল দেখো, আমি যখন এটা মনে করো আমার প্রাইমারি কল, এটা হচ্ছে আমার সেকেন্ডারি কল। তো আমি প্রাইমারিতে হচ্ছে যখন ওপেন সার্কিট টেস্ট করতেছি, বা ওপেন সার্কিট টেস্টের কথা বাদই দাও না, মনে করো আমি জাস্ট সিম্পলি এরকম করে ট্রান্সফরমার রাখবো। আমি করলাম কি, এখানের মধ্যে 120 ভোল্ট দিলাম, হ্যাঁ, 120 ভোল্ট দিলাম, আমি এখানের মধ্যে কত ভোল্ট পেলাম, 240 ভোল্ট পেলাম, তাই না? তো ঠিক আছে, তো আমাদের এখানে কি ছিল, এই যে আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল, মানে আচ্ছা ঠিক আছে, আমি 120 আর 200, এই যে 240 ভোল্ট পাবো আর কি, হ্যাঁ। তো আমি যদি এখানের মধ্যে আঁকি, মনে করো আমি করলাম কি, এইখানের মধ্যে প্যারালালি হচ্ছে একটা ভোল্টেজ লাগালাম এবং এইখানের মধ্যে হচ্ছে আমি লোড লাগাইলাম। প্রথমে কি ছিল, প্রথমে মনে করো কোনো লোড ছিল না, পরে আমি লোড লাগাইলাম, হ্যাঁ। এবং আমার লোড কি কি হতে পারে, 2000 ওহম বা 1200 ওহম বা 800 ওহম, ওকে। তো আমি যখন এই বিভিন্ন রকমের লোড লাগাচ্ছি, হ্যাঁ, তখন আমি যদি ভোল্ট মিটার দিকে তাকাইতাম, তখন দেখতাম কি, যে আমি এইখানে ভোল্ট মিটার লাগাই অথবা এইখানেই ভোল্ট মিটার লাগাই, আমি যেখানেই ভোল্ট মিটার লাগাই না কেন, আমি দেখতাম কি, যে আমার যখন বিভিন্ন ধরনের লোড আমি লাগাচ্ছি, তখন এই যে আউটপুট ভোল্টেজ 240 ভোল্ট যেটা আমার পাওয়ার কথা ছিল, ও চেঞ্জ হইতেছে, এক এক সময় এক এক ভোল্টেজ পাইতেছি, কোনোখানে কনসিস্টেন্টলি আমি কোনো ভোল্টেজ পাইতেছি না। বুঝা গেছে? এর মানে কি, আমি যখন, তো এখন দেখো, আমি ওই দিন মাহফুজের সাথে যখন ল্যাবে দেখা হয়েছিল, তখন আমি বলছিলাম যে এই তোরা এক্সপেরিমেন্ট, ফার্স্ট এক্সপেরিমেন্টে তুই কি ভোল্টেজ রেগুলেশনের এক্সপেরিমেন্ট করছস? ও বলে কি, হ্যাঁ মামা, একটু আগে তো প্র্যাকটিস করে গেলাম। সো আমি ওরে বলছিলাম যে তুই কেমনে করছিলি, তুই যখন 2000 ভোল্ট দিছিলি তখন কি হয়েছিল, যখন দেখছিলি যে 240 ভোল্ট থেকে একটু কমে গেছিলি, তখন তুই 240 ভোল্ট বানানোর জন্য কি এইখানে যে ইনপুটটা দিছিলি, এই যে এইখানে যে ইনপুটটা ছিল, এই ইনপুটটা কি একটু বাড়াইছিলি না? বলে কি, হ্যাঁ মামা, আমি 2000 ভোল্ট যখন দিছি তখন আমি দেখছি যে এখানে একটু বাড়াইতে হয়েছে। আর ভোল্টেজ রেগুলেশনটা কি, যে এইটাকে, এই যে চেঞ্জটা, ওকে আমার কতটুকু বাড়াইতে হয়েছে অথবা কমাইতে হয়েছে, এটার অ্যামাউন্টটা কত, এই অ্যামাউন্টটাই হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেশন, যেটা আমার করা লাগছে। লেটস সে 2000 ওহম যখন লাগাইছিলাম, তখন আমার ভোল্টেজ রেগুলেশন কত আসছিল, তারপর 1200 ওহমের জন্য কত, 800 ওহমের জন্য কত, তাই না? তো 1200 ওহম যখন করছিলাম, তখন হচ্ছে যে এখানের মধ্যে লেটসে আমার হচ্ছে 3 ভোল্ট আমার এই ইনপুটের মধ্যে ইনক্রিজ করতেছে। মানে কি, আমি এখানে পজিটিভ ভোল্টেজ রেগুলেশন করছি 3 ভোল্ট, তাই না?
1200 ভোল্ট যখন দিচ্ছে মনে করো 2 ভোল্ট হলো, আর যখন 800 ভোল্ট দিলাম তখন মনে করো 1 ভোল্ট বাড়াইতে হইলো। এর মানে কি আমার রেগুলেট 1 ভোল্ট বাড়াইতে হয়েছে। তারপর আমরা কি ভ্যালু দিছিলাম, আমরা দিছিলাম 7.6 মিলি হেনরি। তো তুমি হচ্ছে 7.6 মিলি হেনরিকে কনভার্ট করো, তুমি এইরকম একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের ভ্যালু পাবা না। মানে ফর্মুলা কি, এক্স এল যদি আমি বলি, হ্যাঁ আমি যদি 7.6 এর এক্সেল বের করতে চাই তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ওমেগা হচ্ছে মানে এক্স সি কি, এক্স সি হচ্ছে 1/ওমেগা সি, আর এটা কি ওমেগা এল। তো ওমেগা কত, ওমেগা হচ্ছে 2 পাই এফ না, 2 পাই এফ এল। তো এই 2 পাই এফ কি, আমাদের এখানে এফ এর ভ্যালু কত, 50 হার্টজে কাজ করতেছে আমরা। এর মানে কি 100 পাই ইনটু তুমি 7.6 ইনটু 10⁻³ করো, তাহলে কত কত আসে দেখি তো, 100 পাই আর ভিতরে হচ্ছে 7.6 ইন্টু 10⁻³ করলে আসে হচ্ছে এই যে 2.3876 ওহম। সো এইটা হইতেছে হচ্ছে আমার 7.6 মিলি হেনরির ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স। বুঝা গেছে? তো এখানে যেরকম আমি অনেক কম লাগতেছে কেমন কেন জানি, 2 পাই এফ 100 পাই এল হচ্ছে 7.6 হেনরি, মিলি হেনরি তো ছিল 10⁻⁻⁶। এত কম লাগতেছে কেন ভ্যালুটা আমার কাছে, এত কম আসছে। তা তো 2.7 2 পয়েন্ট এত হোয়াটএভার। তো এনিওয়ে, তো এই যে এখন এই যেরকম রেজিস্টিভের জন্য আমি যেরকম ধরনের মানে বিভিন্ন রকম, মানে প্রথমে তো আমরা কি করছিলাম, এ তো দিছিলাম, তারপর করছিলাম কি 7.6 মিলি হেনরি ছিল, তারপর আই গেস এটা কত ছিল 4.8 ছিল, 4.8 মিলি হেনরি, আর লাস্টে আরেকটা ভ্যালু ছিল মেবি 1.2 মিলি হেনরি এরকম ছিল, আর একটা ক্যাপাসিটেন্সের ভ্যালু ছিল সেটা হচ্ছে সামথিং কত কত ফেরাড জানি, কত মিলি ফেরাড না কত জানি ভ্যালু ছিল, ভুলে গেছি, এক্সপেরিমেন্টাল ডেটা খুলে দেখবো। তো এই যে বিভিন্ন ধরনের লোড আমি এখানের মধ্যে দিলাম এবং দেওয়ার পর যে আমার বিভিন্ন রকমের চেঞ্জেস হইলো, সেটার জন্য আমার এই নবকে, এই ইনপুটের নবকে কি পরিমাণ কোন দিকে বাড়াইতে হইলো বা কমাইতে হইলো আমার এক্সাক্ট কনসিস্টেন্ট 240 ভোল্টের জন্য, সেটার জন্য আমার এইটাই হচ্ছে আমার রেগুলেশন। ওকে, যেটা হচ্ছে আমরা এই ফেজার ডায়াগ্রাম দিয়ে এখন এক্সপ্লেনেশন দিচ্ছি। তো এই যে পুরা কনসেপ্টটা আমাদের পড়াই হয় নাই, করাই হয় নাই। এনিওয়ে, তো এখন গালাগালি দিতে ইচ্ছা হচ্ছে, বাদ থাক, বাদ দিই। তো লাগে আমি চুপ আছি ভাই। হ্যাঁ মামা থাক, গালাগালি না করি। আমরা হচ্ছে এক্সপেরিমেন্টালের মধ্যে পড়ছি, এখন আমরা কি করবো মামা, কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। পরেও দোষ দিয়ে আসলে লাভ না, ফার্স্ট সেমিস্টার তো কিছু সময় লাগবেই কভার করতে। ও আচ্ছা, আমি না এটা ভুল করছি, এটা না 7.6 মিলি হেনরি ছিল না, এটা না জাস্ট 7.6 হেনরি ছিল, 7.6 হেনরি ছিল জাস্ট, মিলি আচ্ছা, হেনরি না। আমরা এই প্রথম ডায়াগ্রাম দেখছি শুরু রেজিস্ট্রেশনের জন্য না? এটা রেজিস্টরের জন্য ছিল এবং আমি এখানের মধ্যে কি পাইছি, পজিটিভ হচ্ছে রেগুলেশন পাইছি। বুঝা গেছে? আচ্ছা, এবং এখানে রেজিস্টরের কিছু ক্ষেত্রে জিনিস, অলওয়েজ পজিটিভ, হ্যাঁ রেজিস্টরের ক্ষেত্রে কি অলওয়েজ পজিটিভ? মোর অলওয়েজ পজিটিভ। কেন? কারণ রেজিস্টার আগলে কি হয়, তোর লোড একটু কমতেছে। কমে যায় না, মানে এর হ্যাঁ, মানে এইখানে আমি যদি ভালো করে তাকাই দেখি, দেখো ভিপি কি ইনপুট না, প্রাইমারি হচ্ছে আমার সেকেন্ডারি ভোল্টেজ থেকে বেশি, তাই না? মানে আমার ইনপুট, এটা কি ইনপুট, ইনপুট ইজ মোর দেন আউটপুট এই ক্ষেত্রে। ওকে বুঝছি ওকে, বুঝছি। এটা একটা সময় চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি এটা একটু এমফেসাইজ করতেছি যেন মাথায় মনে থাকে। আমি এখন বইটা পড়ছি তো, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা ছিল সবই। তো পরে হচ্ছে ইন্ডাকটিভ লোড, হ্যাঁ ইন্ডাকটিভ লোড লাগাইলাম, হ্যাঁ। তো ইন্ডাকটিভ লোড মনে করো হচ্ছে আমি এখন বিভিন্নটা লাগাবো। তো আচ্ছা, তো লাগানোর আগে দেখি যে আমি আমার ফেজার ডায়াগ্রামটা দেখতে কিরকম হইতেছে, হ্যাঁ। আচ্ছা দেখো, ইন্ডাকটিভ লোডের মধ্যে কারেন্ট কি হয়, লেগিং হয় না? আমার এখানে কারেন্ট কি লেগিং, মানে আমার আউটপুটে কারেন্ট কি হয়ে যাবে, লেগিং হয়ে যাবে। ওকে, আচ্ছা এই লাবণ্য, আমি জানি আচ্ছা তোমার যদি 2 ও 3 তুমি যদি ভালো করে পড়ে থাকো, ইউ শুড নো লেগিং কারেন্ট যদি হয় তাহলে ওর পাওয়ার ফ্যাক্টর কি, লিডিং নাকি লেগিং? লিডিং। না, লেগিং। কেন? কেন? ল্যাগিং কারেন্ট কারণ হলে পাওয়ার ফ্যাক্টর লিডিং না? না 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 না, মোটেও না। পাওয়ার ফ্যাক্টর মনে করো তুমি 0.8 পাইলা, এখন ও লিডিং হবে নাকি ল্যাগিং হবে এটা কার উপর ডিপেন্ড করতো, যদি আমার কারেন্ট, যদি ভোল্টেজকে হ্যাঁ মানে ভোল্টেজকে যদি লিড করতো, যদি কারেন্ট লিড করতো, হ্যাঁ কারেন্ট লিড করতেছে,
তাহলে এটাই তো লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর যদি এটা ল্যাগ করতো তাহলে কি হইতো, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাই না? এই যে তখন ল্যাগিং হইতো। এই বাল রাফি পড়াই নাই রিয়েলি? হ্যাঁ এটাই তো পুরোটাই ছিল 2 ও 3 তে, এটাই পড়াই নাই। ফাক, এটা তো যাই না পাওয়ার ভাই। বেসিক ভাই, তুই ভুলে গেছিস কথা। না রে পড়াই নাই বেটা বাল রিডিং লাগে তো এই লিডিং কারেন্ট, এই যে তো লেগিং কারেন্ট মানে কি, অটোমেটিক্যালি লেগিং পাওয়ার ফ্যাক্টর না? সো ইন্ডাক্টরের জন্য আমরা কি করি, লেগিং পাওয়ার ফ্যাক্টর করতেছি। সো আমি যদি এখন ফেজার ডায়াগ্রামটা আঁকি, হ্যাঁ, তাহলে আমার ফেজার ডায়াগ্রামটা দেখতে এরকম। স্যার আমি আঁকাতে দিবি তাই না? হ্যাঁ আঁকাতে দিবি। মেবি দিবে না, মেবি দিবে না, বলছে দিবে বলছে। আঁকতে। এটা মেনশন করছে আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং এ শুনছি তো ভেরি গুড। আমার রেকর্ডিং পুরা তোদের উপর আমি বিশ্বাস করে বসে আছি। ভাই তোরে লেখা পারাইছিস তো আমি লেখা দাওস না আমি এগুলো নিয়ে বসবো, ওকে, তোরে নিয়ে বসুন যে স্যার কি পড়তে হবে, আগে সব থিওরি পড়ায় ফেলি, তারপর না, আরে ভাই তোরা যদি তখন খালি প্রথমে কোশ্চেন পড়বো তখন খালি প্রশ্নের জন্য প্রিপারেশন নেব, বাট আগে তো বেসিক সব পড়তে হবে, কারণ পরে যখন কোয়েশ্চেনে যাবি তখন তো কিছুই বুঝবি না, কারণ এর আগে তো বোঝা লাগবে না, পড়া লাগবে। তো তো আমি যদি এখন এখানের মধ্যে করি তাহলে কি হবে, এখানের মধ্যে আমি ভিএস দিলাম, আমি প্রত্যেকবার ভোল্টেজটাকে রেফারেন্স ধরে নিচ্ছি, মানে ভোল্টেজটাকে রেফারেন্স ধরে বাকি যা আঁকার সব আঁকতেছি। তো ভিএস, এখন আমার কারেন্ট কি হয়েছে, এখানে কি হয়ে গেছে, আমার কি লেগিং কারেন্ট না? তো লেগিং যদি হয় তাহলে আমি কারেন্টটা এই যে এইখানের মধ্যে মনে করো দিলাম, এটা হইতেছে হচ্ছে আমার আইএস। ওকে, সো ওরা কি একই জায়গায় ছিল? না, ওরা একই জায়গায় হয় নাই। তো দেখা গেল কি যে ওদের জন্য আমার ইনপুটটা দেখতে হচ্ছে এই যে মোরলেস মনে করো এখানে। ওকে, সো ভাই কি একটা অবস্থা আমার আমার আচ্ছা আইএস কে ল্যাগিং এর কারণে এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেগিং এর জন্য আমার হচ্ছে, লেগিং এর জন্য আমি যদি পারফেক্ট করি তাহলে দেখা যায় এখানে থেটা পরিমাণ পিছায় আছে আমার আইএস যেটা, মানে সেই আউটপুট। মামা এই কাহিনীগুলো আমার একটু পার্সোনালি দেখাইছ তো তো আমি Leading এখনই এর। দেখাইতেছি, এখনই দেখ, প্যারা কই। তো আচ্ছা মানে সোজা কথায় ফেজর ডায়াগ্রামে যখন তো আমরা ফেজর ডায়াগ্রাম আঁকি তখন কি করি, এরকম জিনিসপত্রগুলোর মধ্যে ফোকাস করি, মানে যখন আমরা আঁকি তখন যদি কেউ লিডিং হয়, লিডিং হইলে আমরা এই দিকে আঁকি, আর লেগিং হইলে আমরা নেগেটিভ দিকে আঁকি, বুঝা গেছে? সো আমার ভিএস কে কি আমি, ওকে আমি ধরে নিছি রেফারেন্স। তো আমার কারেন্ট যে বললাম লেগিং কারেন্ট, হ্যাঁ, এই লেগিং কারেন্টটা কাকে ল্যাগ করতেছে, এই ভিএস ভোল্টেজকে ল্যাগ করতেছে না, এই জন্য ওর থেকে নিচে হবে, বুঝা গেছে? আমি যদি এখন এর ফেজর ডায়াগ্রামের মধ্যে ভিএস কে এইখানে ধরতাম না, তাহলে এইখানে আমার আইএস কারেন্টটা আঁকতাম এবং এইখানের মধ্যে হচ্ছে আমার থেটাটা হইতো, বুঝা গেছে? আমি যদি এখন আইএস কে যদি এইখানের মধ্যে রেফারেন্স ধরতাম তাহলে আমার এইখানে হয়তো ভিএস, এই সেম থেটাই থাকতো এবং এইটা লিখতাম ভিএস। এইগুলো হচ্ছে ফেজর ডায়াগ্রাম, আর কিছুই না, এত কমপ্লেক্স কিছুই না, প্যারা খাওয়ার মতো কিছুই না। ওকে, তো আমার ভয় লাগতেছে, দেখি তো কলমের নিবের কি অবস্থা। আমারও খুব ভয় লাগতেছে, খুব বাজে অবস্থা। আমি পড়ালেখার কথায় ভয় করতেছি না, তাহলে আমি বলছি আমার অ্যাপেল পেন্সিলের কলমের নিবের অবস্থা খুবই ও আচ্ছা পড়াশোনা তোমার ভয় লাগতেছে কেন? আমি তো পড়া শেষই করিনি। এটা কি এমন যে কালকে পরীক্ষা তুমি এখনো পারতেছো না কিছু? পরশু পরীক্ষা, কালকে আর পরশুর মধ্যে ডিফারেন্স কুইজ 1 ঘন্টা পড়া ফাড়া দিছে এ তো মেয়েরা 2 দিন আগে পড়া শুরু করছে ফাড়াই তো দিব 100 ইনশাআল্লাহ। দান বস দান তোমার পাশে বসবো আমি, পরে দেখো তোমরা চারজন লাইনে বসবা, এক সিরিয়ালে বসবা, স্যার দেখে বলবে এহে আমার বাবারা বসছে, আয় তোরা চারটা চার ক্লাসে যা। এক্স্যাক্টলি, শুভ্রর কাছে বসলে ভাই অনেক ইজিলি ও বলে দিতে পারে আর কি। আমি দেখাইতে পারি, দেখতে পারি, খুব দেখাতে পারে, জন্মগত স্কিল এটা। আমি ওখানেই শুভ্রর কাছে বসবো আর তুমি বসবা শুভ্রর ধারে। আমি শুভ্র পাশে বলবো না, কারণ শুভ্র পাশে বসে শুভ্র আমার খুঁচাবে, বলবে এ ভাই বল, এ ভাই বল, এ ভাই বল। আমার আলটিমেটলি আমার নিজেরই পড়া হবে না, সত্যি কথা। এগুলো করিও না, ওর পাশে আমার বলে আমার না নিজের তো পরীক্ষা দিতে মনে চায়, এই জন্য আমি তো পাশে বসুন না। এরকম করিও না, তাহলে নিজে নিজে পরীক্ষা দাও, পিছনে বসবা। নিজের পার্ট ঠিকই হচ্ছে সেট করে রাখছিলাম, কিন্তু আবার ওরে বসতে দিবে না আমার পাশে, লোল। ওর কথা হলো কি, মারা খাইলে লোয়া মারা খাইবে মানে ভাই আসলে মানে কিছু বলার নাই, সত্য কথা বলতে। আমি শুভ্রর সাথেই বসবো, সব পারে। পরে যখন বিশ্বাস করো আমি কিচ্ছু পারতাছি না, ও আর অরবিনা তুই ফাড়া দিছিস। খুব এরকম তো হয়, ফাটাইলে অরবিন ফাটাবে, কিন্তু আমি না। অরবিন ফাটাই, অরবিন ফাটাই বই, যদি অরবিন আগের দিন রাইতে আবুল লাগে কোনোখানে না যায়,
ও এবার যাবে না মনে হচ্ছে। তোমাকে দিন রাতে পড়ে একটা মানুষ এত ভালো পারে কেমনি? 1-2 দিন আমি শোনো, জানি। যারা এরকম পারে তারা পারে, তাসফিয়া তো এরকম, তাইলে হ্যাঁ তাসফিয়াও পারে। হ্যাঁ, তো ওরা পারে বলে ওই জন্য ওরা আরো ফোকাস করে পড়ে না, ওদের খায় কাম পাইছে ওরা পড়বে। তো আমরা হচ্ছে লাড্ডা গাড্ডা স্টুডেন্ট ভাই, সারা জীবন আসছিলাম, এখনো আছি, তো আমগর পড়া লাগা কিছু করার নেই। রিয়ালিটি বাই লাইফের অ্যাকসেপ্ট করে না, ভাই, যত ফাস্ট অ্যাকসেপ্ট করবো তত ভালো। আমি খালি একটা ম্যাথ দেখা দিছি 205 কুইজের আগে, ওই ম্যাথ শিক্ষা পরীক্ষা 20-20। বাট পরীক্ষা ইজি ছিল, গুড ফর হিম। ভাই, পরীক্ষা যদি হার্ড এমনি তো দিত একটু হলেও তখন পড়া আবার লাগে। ঠিকই, মানে আমি এই টাইপের মানুষকে দেখছি যে তাদের জীবন একটা পয়েন্ট থেকে তারা ঠিকই মারটা খায়, কারণ সবসময় লাইফ এত ইজি যায় না। তো এটা হচ্ছে এই একটা সেমিস্টারটা ভালো যাচ্ছে আল্লাহর সামহাউ। মতে। হুম। এটাই। বাট তাসি আবার ঠিকই কামাই করতেছে লোল। আচ্ছা দেখো, এখন এই আমার এইটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য আমার ফেজর ডায়াগ্রাম, বুঝছো? কোয়েশ্চেন হচ্ছে এটা এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, এটা এরকম হয়েছে, তার কারণ হচ্ছে যে দেখো আমার এখানের মধ্যে এগেইন আমার ইনপুট, মানে এটা আমার ইনপুট ভোল্টেজ, এটা আমার আউটপুট ভোল্টেজ, তাই না? এখন সমস্যা হচ্ছে যে আমার না এখন কারেন্টটা হচ্ছে ভিএস এর সাথে ফেজে না, ফেজটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমার এইখানের মধ্যে আইএস আর ইকুইভ্যালেন্ট যে জিনিসটা, যে কম্পোনেন্টটা, এটা না নিচে চলে আসছে। আগে এটা কি ছিল, ইনলাইন ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে, এই আইএস যেহেতু নিচে চলে গেছে, এই জন্য ও কি হয়ে গেছে, ও হচ্ছে এরকম একটু নিচে নেমে গেছে, এই যে এটা আর এই যে এটা। তো এই পার্টটা হচ্ছে যেটা নিচে নেমে গেছে, এটা হচ্ছে আইএস আর ইকুইভ্যালেন্ট, আর এইটা হচ্ছে জে এক্স ইকুইভ্যালেন্ট ইনটু আইএস। মানে এক্স ইকুইভ্যালেন্ট আর আর ইকুইভ্যালেন্ট মানে বুঝতেছো ওরা কারা? ওরা হচ্ছে ওই যে কোর লস না, সরি, কয়েলের মধ্যে যে লস গুলো হয়, এখানে কিন্তু আমি কোরের কিছু ওইটাই। নাই। ওই যে আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট, ওরা হচ্ছে কি প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে আমরা এই যে এরকম করে আর এরকম করে এখানের মধ্যে কি লিখি, আর আর পি লিখি, তারপর এক্সপি জে এক্সপি লিখি, আর তারপর সেকেন্ডারিতে কি লিখি, এগেন দিয়ে এরকম ইন্ডাক্টর দেই, এখানে কি লিখি জে এক্স এস দেখি ওই আর তো আর এস রেজিস্টার দেখি। রিল্যাক্টেন্স। তো হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই দুটাকে যদি আমি এখন আর মানে আর ইকুইভ্যালেন্ট লিখি, তখন কি হইতেছে, এটা কি মনে করো আমি রেফারেন্স টু প্রাইমারি করতেছি, তো ওদেরকে কি এখানে নিয়ে আসতে হবে, লেটস আমার ট্রান্সিশন হচ্ছে এ, তাহলে কি হবে এখানে পি আর আর পি প্লাস এস স্কয়ার আর এস, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর এক্স ইকুইভ্যালেন্ট হইতেছে হচ্ছে জে এক্স পি প্লাস এ স্কয়ার জে এক্স এস। এই তো, তো এটা হচ্ছে হোল কাহিনী, আর কিছুই না। তো এখন আমি তোমাদেরকে শর্টকাটে দেখাই দিলাম যে এই কম্পোনেন্ট গুলা কেমনে কই থেকে আসতেছে। ওকে, তো আমার যে কম্পোনেন্টে আসবে ওদের সাথে আমি কি করতেছি, আইএস কারেন্টটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। এইটা এখানেও সত্যিও দেখো, এখানেও সেম কাজই করছি। আর জে এক্স ইকুইভ্যালেন্ট, মানে এক্স জে এক্স ইকুইভ্যালেন্ট আর আর ইকুইভ্যালেন্ট সবগুলোর সাথে কি হচ্ছে, আইএস, মানে এই যে আইএসটা দেখতেছো না, এই আইএস এর যে ভ্যালু ওটা মাল্টিপ্লাই করে দিলে আমি এরকম ফেজর ডায়াগ্রাম পাচ্ছি। এখন এই ফেজর ডায়াগ্রামটা দেখতে এরকম কেন, বা এরকমই বা দেখতে কেন, বা ওই নিচেই বা নেমে গেল কেন, ভাই এগুলো কিছুই জানি না ভাই, এগুলো আমার বই পড়ে দেখা লাগবে যে কি অবস্থা না অবস্থা। ওকে, তো এখন দেখো এখানের মধ্যে কি হইতেছে, এখানের মধ্যে এগেইন ভিপি ইজ মোর দেন ভিএস, আমার ইনপুট ইজ হোয়াট মোর দেন আউটপুট। এই যে এটা হচ্ছে ইনপুট, ইনপুট কি, ইনপুট হচ্ছে আউটপুটের থেকে বেশি, এর মানে কি এখানে ভোল্টেজ ড্রপ হইতেছে, সোজা কথা, বুঝা গেছে? ভেরি গুড। তো ঠিক আছে, তো আমি যদি এখন এখানের মধ্যে লেটস সে আমি যদি এখানের মধ্যে বড় করে এল দিলাম, এল হচ্ছে 2000 ওহম দিলাম, 2000 ওহম মানে হচ্ছে এটা হচ্ছে 7.6 হেনরি। তুমি ক্যালকুলেশন করে দেখবা 2000 ওহমই আসে, 2000 ওহম মানে ইন্ডাকটেন্সটা হচ্ছে 2000 ওহম আসে, মানে হ্যাঁ, মানে ইন্ডাক্টরটা যখন আমি ইন্ডাকটেন্সের মতো করে লিখি তখন আমি এটা এত পাই। তো মনে করো আমি হচ্ছে 2000 ওহম দিলাম, তো দেখা গেল কি আমার পাওয়ার কথা ছিল 240 ভোল্ট, তো আমি পাইতে চাই, দেখা গেল আমি 236 পাইলাম। তো দেখা যাচ্ছে কি, তা আমার এখানে প্লাস 4 ভোল্ট করা লাগতেছে। ওকে, সো আমার এখানেও কি হইতেছে, ইন্ডাক্টরের ক্ষেত্রেও কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রেও আমার এখানে পজিটিভ রেগুলেশন করা লাগতেছে। ওকে, আর ক্যাপাসিটর নেগেটিভ হয় না? হ্যাঁ, ক্যাপাসিটরের সময় আমার নেগেটিভ হয়, কারণ আমার ক্যাপাসিটরের সময় কি হয়, ক্যাপাসিটরের সময় এই আউটপুট Store হয়ে যায় ইনপুট থেকে বড়। ওকে, ইনপুট যা দিছে আউটপুট দেখা যায় আরো বড় হয়ে গেছে। সো এটা হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য পাইছি। তো ইন্ডাকটিভ কি করে, ইন্ডাকটিভ লোড হয় করে কি, কারেন্টকে সে ল্যাগ করায়, আর ল্যাগিং কারেন্ট মানে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর। তুমি অনেক পিএফ লেখা হয় না, এটাকে লেখা হচ্ছে এফপি। এই যে এটা হচ্ছে না, পিএফই তো লেখা হয়, এই যে পিএফ এমনি লেখা, পিএফ এফপি লেখে, এফপি লেখে, এফপি। বুঝে হ্যাঁ, গেছেন, এফপি
ফ্যাক্টর বড় পাওয়ার ফ্যাক্টর আর কি। তো পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং, কেন ল্যাগিং হচ্ছে? কারণ পাওয়ার ফ্যাক্টর কোনটা, পাওয়ার ফ্যাক্টর লিডিং ল্যাগিং কার উপর ডিপেন্ড করে? কারেন্ট উপর। আর কারেন্ট কাকে লিড করে বা ল্যাগ করে? ভোল্টেজ কে। এই ক্ষেত্রে আমি কি দেখতেছি, কারেন্ট কাকে ল্যাগ করতেছে? ওয়েল ভোল্টেজ কে ল্যাগ করতেছে, যেন ও কি, ও হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সো এখন আমি এখন কি দেখলাম, আমি প্রথমে দেখলাম হচ্ছে রেজিস্টিভ লোডের জন্য দেখলাম, এখন আমি ইন্ডাকটিভ লোডের জন্য দেখলাম, এরপর আমি কার জন্য দেখবো? ক্যাপাসিটিভ লোডের জন্য। চলো দেখি। ওকে, তো যখন ক্যাপাসিটিভ লোডের জন্য আমরা আঁকি ক্যাপাসিটিভ লোডস, সি PACI, ক্যাপাসিটিভ লোড। তো ক্যাপাসিটিভ লোড যদি হয় তাহলে জিনিসটা কি হবে? তা আমি যদি এখানের মধ্যে ভিএস দেই, হ্যাঁ, হোয়াট দ্য হেল ইজ দিস? ওকে, সো আমি মনে করি এখানের মধ্যে ভিএস দিলাম, হ্যাঁ, আর আমার এখানের মধ্যে ক্যাপাসিটিভ লোডের মধ্যে কিছু জিনিস আমরা একটু দেখে রাখি। সেটা হচ্ছে ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর হচ্ছে কারেন্টকে লিড করায় দেয়। সো ও কি করে? ও করে হচ্ছে লিডিং কারেন্ট। কারেন্ট আমার ভোল্টেজকে কি করে? লিড করে কারেন্ট। ওকে, সো এর মানে কি আমার পাওয়ার ফ্যাক্টর কি? এখানে আমার পাওয়ার ফ্যাক্টর হইতেছে কি? লিডিং। বুঝা গেছে? তো এইটার যদি আমি এখন ফেজর ডায়াগ্রাম আঁকি তখন দেখা যায় কি, আমি এখানে ভিএস আঁকছি না, এখন আমি কি বলছি? লিডিং কারেন্ট। আর আমার রেফারেন্স কে, হোয়াট দ্য হেল ইজ দিস ভাই? আমার এখানে লিডিং কে, লিডিং হইতেছে হচ্ছে কি? কারেন্ট লিডিং। সো আমি বললাম যে আমার কারেন্টটা মনে করো হচ্ছে এই যে এইখানের মধ্যে, ও কি করতেছে? ও থিটা ডিগ্রি লিড করতেছে, এটা হচ্ছে আমার আইএস। আর আমি হচ্ছে যদি ভিপি দেখি, দেখা যাচ্ছে আমার ভিপিটা হচ্ছে এই যে একটু পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল। ওকে, ভিপি। সো দেখো আগে কি হয়েছে, আমার ভিএসটা দেখো ভিপি থেকে কত ছোট ছিল, কম ছিল, দেখছো? একটা ডিফারেন্স আছে, দেখছো? বাট আমি যদি এখন এখানের মধ্যে দেখি, তার দেখা গেছে কি ভিপি হালা ওই নিজেই হইতেছে হচ্ছে এখন ইনপুট থেকে আউটপুট হয়ে গেছে বড় ইনপুট থেকে, তাই না? তো আমি যদি এখন ফেজার ডায়াগ্রামটা কমপ্লিটলি ড্র করি, বাই দ্য ওয়ে এইখানের মধ্যে এই দুইটা যে কম্পোনেন্ট দেখতেছো ওরা সবসময় 90 ডিগ্রি হয়। সো ওই অনুযায়ী আঁকতে হবে আর কি। আই এম নট শিওর এটা এখানে আমাদের অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হইছে নাকি, দেখি তো হইছে কি 90 ডিগ্রি? না, জীবনও 90 ডিগ্রি হয় না, এটাকে একটু স্ট্রেট করতে হবে। ওকে, আমি যে ডায়াগ্রাম আঁকছি ভাই, আমি জানি তোর ডায়াগ্রামটা খুবই সেই লেভেলের হয়েছে। হাসি পাইতেছে আমার। ওকে, এটা তো ভালো। ওকে, লেটস সি। সো এই যে এটা এরকম করে বসায় দিলাম, এই যে। সো এই যে এরকম, আচ্ছা একটু বড় করি। আরে ভাই বড় হস না কেন? এ হোয়াট দ্য হেল? এই তো। Okay. তো আচ্ছা আমি তো এখানে, আচ্ছা না আগে ঠিক ছিল। এই এই যে। হুম, তো এখন এখানের মধ্যে হচ্ছে আমি বললাম যে এটা হইতেছে হচ্ছে আমার এগেইন সেম, এইটা ওরা হচ্ছে 90 ডিগ্রি পারফেক্টলি, এবং এখানের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আই এস আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে জে এক্স ইকুইভ্যালেন্ট ইনটু আই এস। ওকে, এবং এখানের মধ্যে কি হইতেছে, আমার ইনপুটটা হচ্ছে আউটপুট থেকে ছোট হচ্ছে। এই ফার্স্ট টাইম আমরা দেখলাম যে ভিএস ইজ মোর দেন ভিপি, মানে আমার এটা ছিল ইনপুট, হ্যাঁ, আর এটা ছিল আউটপুট। তো আমার এখানে দেখা যাচ্ছে যে ইনপুট আর আউটপুটের মধ্যে স্টিল ডিফারেন্স আছে। ওকে, তো আমরা যদি এখন লেটস সে আমাদের 240 ভোল্ট পাওয়ার কথা ছিল, লেটস আবার 240 ভোল্ট পাইতাম, দেখা যাচ্ছে যে আমি 242 ভোল্ট পাইতেছি। সো আমার একটু মানে ইনপুটে, মানে আমার চান্স আন্ডু আন্ডু কেন করতেছে আমার এই যে আউটপুট যেটা, হ্যাঁ, না আমি আউটপুটের মধ্যে কত চাইছিলাম? 240 চাইছিলাম, আমি পাইতেছি 242। হ্যাঁ, এখন আমার রেগুলেশন কত হবে? দেখতে হবে যে আমার এইখানে কত পরিমাণ চেঞ্জ করা লাগতেছে, নব কমানো বা বাড়ানো লাগতেছে, যেটার জন্য আমার ও কমে আবার 240 তে হয়ে যাবে। তো এই যে আমার ভোল্টেজ কমাইতে হবে, এই জন্য ওকে আমি কি করতেছি? নেগেটিভ রেগুলেশন করতেছি। ওকে, নেগেটিভ রেগুলেশন করতেছি। বুঝা গেছে? এই যে নেগেটিভ রেগুলেশন, এটা হচ্ছে আমার পুরা হোল নেগেটিভ রেগুলেশন। বুঝা গেছে? তো এই তো এটাই হতেছে হোল রেগুলেশনের কনসেপ্ট, যেখানে মধ্যে আমার এক একটা লোড আমার ওদেরকে এক এক ভাবে এফেক্ট করতেছে, এবং তার জন্য হচ্ছে আমি এক এক রকম জিনিস পাইলাম। ওকে, তো আমি একটার জন্য পজিটিভ রেগুলেশন পাইলাম, সেটা হচ্ছে রেজিস্টিভ আর ইন্ডাকটেন্সের জন্য আমি পজিটিভ রেগুলেশন পাইলাম, আর ক্যাপাসিটেন্সের জন্য আমি নেগেটিভ রেগুলেশন পাইলাম। নেগেটিভ রেগুলেশন মানে কি? মানে হচ্ছে আমি যে ভোল্টেজটা চাইছি তার থেকে বেশি ভোল্টেজ পেয়ে গেছে, আমার ভোল্টেজটা একটু কমাইতে হবে। কমাইতে হইব। কমাইতে হবে।
আর আমার পজিটিভ রেগুলেশন মানে কি, মানে হচ্ছে আমার যে ভোল্টেজ দরকার তার থেকে কম পাইছি, এর মানে কি আমার একটু বাড়াইতে হবে। আমার চেঞ্জটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটার উপর ডিপেন্ড করে রেগুলেশন। পজিটিভ রেগুলেশন মানে হচ্ছে আমার চেঞ্জটাকে কি করতে হবে, বাড়াইতে হবে, আউটপুটটাকে বাড়াইতে হবে কারণ কম আসছে। আর নেগেটিভ রেগুলেশন মানে হচ্ছে আউটপুটটা বেশি আসছে ওটাকে কমাইতে হবে। বুঝা গেছে? দিস ইজ দি হোল কনসেপ্ট অফ ক্যাপাসিটিভ রেজিস্টিভ আর ওদের জন্য রেগুলেশনটা কেন প্রয়োজন হয়। ফেজর ডায়াগ্রাম খুব বোঝা যায় না, কিন্তু স্টিল ফেজর ডায়াগ্রাম তাও এঁকে দিলাম। আর আচ্ছা, এখন এখানে আমাদের স্যারটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে যে আচ্ছা তো আপনি তো থিওরি পড়লেন তাই না, এখন আপনি একটা কাজ করেন, আপনি করলেন কি যে আপনি গেলেন গিয়ে আপনি 7.6 হেনরির মধ্যে আপনি লোড লাগালেন। তো ঠিক আছে, আপনি দেখলেন যে আপনার ভোল্টেজটা বাড়লো, ভেরি গুড, আপনার তো অসুবিধা হলো না, মানে ভোল্টেজটা লেটস তো কমে গেল। হ্যাঁ, তো আপনার কি করতে হলো, ভোল্টেজটা একটু বাড়াতে হলো, আপনি পজিটিভ রেগুলেশন করলেন, আপনি তো মনে করেন অনেক হ্যাপি। হ্যাঁ, তো থিংস আর ওকে এন্ড এভরিথিং। তো আপনি করলেন কি, তো ভাববেন যে ঠিক আছে আমরা কাজ করি, আমি ক্যাপাসিটিভ লোড লাগাই। তো আপনি ক্যাপাসিটিভ লোড লাগালেন সামথিং কুলম, ও সরি ক্যাপাসিটেন্স, হ্যাঁ, সো ফেরাড, সাম ফেরাড লাগালেন। ওকে, লাগানোর পর মনে করেন আপনি 2.5 ফেরাড লাগালেন বা 2.8 ফেরাড লাগালেন। হ্যাঁ, লাগানোর পর দেখলেন কি যে আপনার ভোল্টেজটা আপনি এক্সপেক্ট করছিলেন না আউটপুটে আসবে, ওটা দেখা গেল আবার ঠিকই কমে গেছে। আপনার ওখানেও কি করতে হচ্ছে, পজিটিভ রেগুলেশন করতে হচ্ছে। ওকে, বা এটাও হইতে পারে যে আপনি 7.6 লাগাইলেন হেনরি, আর দেখা গেল কি যে আপনার এখানে নেগেটিভ রেগুলেশন করা লাগতেছে, পজিটিভ রেগুলেশন না। তো এগুলো হয় কেন? এগুলো হয় আপনি যা থিওরিটিক্যালি মেশিন। পড়তেছেন তা হয় কারণ দেখা যাচ্ছে কি ল্যাবের এই যে 7.6 হেনরি লেখা আছে না, এটা দেখা যাচ্ছে কোনো ওয়েতে পারফেক্টলি 7.6 হেনরি না। তো এটা একটু ডিফারেন্ট। তো এই জন্য ওইটা আপনার মেজার করে নিতে হয় যে এক্স্যাক্টলি কত আসছে বা কি হয়েছে না। ওকে, তো এই এতক্ষণ যা পড়লাম এই পুরো জিনিসটা হচ্ছে এই যে ফেজর ডায়াগ্রাম ইউজ করে এই পুরো হোল রেগুলেশনের কনসেপ্টটা, তাই না? আচ্ছা, এখন আমি একটা কথা বলবো, যে কথা আমাকে আমার বাবা বলছিল আজকে থেকে প্রায় মেবি 8 বছর আগে, যখন আমাকে ও লেভেল যখন আমি চায়নায় ছিলাম, যখন আমাকে পড়াচ্ছিল, একবার কথায় কথায় মজা করে এই কথাটা বলছিল। সেটা আমি এখন যখন এক্সপ্লেন করব তখন বুঝবা যে আমার বাবা আমারে ওই সময় কি বুঝাইছিল, যেটা আমি বুঝি না ওই সময় খুব একটা। কিন্তু ওই দিন যখন স্যার পড়াইছিল 8 বছর আগের কথা আমার মাথায় এমনি করে ক্লিক করছে যে ওই দিন বুঝছি যে স্যার মানে আব্বা কি বুঝাইছিল। তো আব্বা যেটা বুঝাইছিল সেটা বুঝাইছিল হচ্ছে ট্যাপ চেঞ্জার। ওকে, ট্যাপ চেঞ্জার। ওকে, তো ট্যাপ চেঞ্জারে যাওয়ার আগে আমি একটু এক্সপ্লেন করি যে আমার বাবা আমার অ্যাকচুয়ালি কি বলছিল। হ্যাঁ, বলছিল, আমার বাবা বলছিল যে দেখো, তুমি যদি গ্রিডের দিকে তাকাও, প্রত্যেকটা গ্রিডে, মানে গ্রিড তো বুঝতেছো তাই না, পাওয়ার গ্রিড, যেটা ন্যাশনাল গ্রিড বা পাওয়ার গ্রিড যেটাই বলি না কেন, ওই গ্রিডের যদি তুমি দিকে তাকাও তাহলে একটা পয়েন্ট থাকে, ওই একটা টাইম থাকে প্রতিদিন দিনের, মানে 24 ঘন্টার মধ্যে, সেটা হচ্ছে পিক পিক টাইম। ওকে, পিক আওয়ার। তো পিক আওয়ার কোনটা? পিক আওয়ার, প্রত্যেকটা গ্রিডের একটা পিক আওয়ার থাকে। তো পিক আওয়ার মানে কি? হ্যাঁ, পিক আওয়ার মানে হচ্ছে যে আমি মানে ওই সময় আমার লোডটা সবচেয়ে বেশি হয়। ওকে, তো পিক আওয়ারে কি হয়, আমার ম্যাক্সিমাম লোড হয়। বুঝা গেছে? সো আমি ম্যাক্সিমাম লোড পাই পিক আওয়ারের সময়। তো সব সময় পৃথিবী সবখানে মনোরোজ দেখা যায় পিক আওয়ারটা হচ্ছে সন্ধ্যা থেকে লেটস সে 9টা পর্যন্ত। হ্যাঁ, তো সন্ধ্যা থেকে 9টা, তো সন্ধ্যা ভাই এখন। কার পিক আওয়ার? হ্যাঁ, কার পিক আওয়ার? মানে লোড, মানে তোর পাওয়ার কনজাম্পশনের পিক আওয়ার। মনে করো আমাদের দেশে আমি বললাম 6:30 থেকে, এই এখনের সিজনের অনুযায়ী 6:30 থেকে মনে কর 9টা 9:30 পর্যন্ত। হ্যাঁ, এই 3 ঘন্টা হইতেছে হচ্ছে আমার পিক আওয়ার। ওকে, তো এই 3 ঘন্টা হচ্ছে আমার পিক আওয়ার। তো পিক আওয়ার এই টাইমটা কেন, এই টাইমটা আমার পিক আওয়ার? পিক আওয়ার এই টাইম, তার কারণ হচ্ছে যে এই সময়টা দেখা যাচ্ছে যে আমার অফিসগুলো এখনো ছুটি হয় নাই, অফিসগুলো লাইট জ্বালাইতেছে, ওরা এসি ছাড়তেছে, তারপর মার্কেট গুলো এসি চলতেছে, মার্কেট গুলো লাইট অন করছে। আমার বাসায় সারাদিন সব লাইট অফ থাকে, সন্ধ্যার পর আমি লাইট অন করা শুরু করি। এটা তারা আমার বাসায় করি না, আমরা সবাই বাসায় লাইট অন করে হ্যান করি। তো দেখা যায় কি ওভারঅল সবখানে এই আমার হয় কি যে আমার পিক আওয়ারে লোড হয় ম্যাক্সিমাম। লোড ম্যাক্সিমাম কেমনে হয়, মনে করো আমি এটা লাইট অফ করে রাখলাম। হ্যাঁ, আমি সারাদিন লাইট জ্বালালাম না, তো রাতের বেলা হওয়ার পর হয়তো আমার লাইট দরকার, আমি লাইট জ্বালালাম, তাই না? এই যে ম্যাক্স লোডটা হইলো না, মানে এইটা আমি তো লোড বাড়াইলাম। এখন আমরা সবাই ঢাকা শহরে যে এত লক্ষ লক্ষ বাসা, আমরা সবাই লাইট অন করা শুরু করলাম, সব বাসায় 5টা করে বা 6টা করে লাইট জ্বালাইলাম সন্ধ্যার সময়। তাহলে বুঝতেছস, তোর পিক আওয়ারে সারাদিন যে লোড ছিল না, তোর রাতের বেলা কি হইতেছে, 6 ডাবল লক্ষ ডাবল।
6 লক্ষ লাইট এক্সট্রা এর অন করা লাগতেছে তোর। তো এগুলোর জন্য কি তোর মনে হয় না তোর এই পুরা জিনিসটার জন্য হচ্ছে তোর গ্রিডের মধ্যে এফেক্ট পড়বে? অবশ্যই এফেক্ট পড়বে। ওকে, তো তখন দেখা যায় কি যে কেউই আর কনসিস্টেন্ট ভোল্টেজ পায় না। তখন তুই যদি দেখস, মনে কর বাংলাদেশে মনে কর 240 ভোল্ট হইতেছে হচ্ছে আমার পাওয়ার কথা আউটপুটের মধ্যে। তো তুই যখন হচ্ছে এতগুলা লোড যখন দিলি, তখন দেখা গেল কি ওভারঅল গ্রিডের ভোল্টেজ নেমে 230 ভোল্টে চলে আসছে। তার কারণ কি? আমার ভোল্টেজ কমে যায় কেন? খালি কি আমি লাইট লাগাইছি তাই? এই জন্য নট নেসেসারিলি। কারণ আমরা যে ধরনের লোড ইউজ করি ইউজুয়ালি বাসা বাড়িতে, ম্যাক্সিমামই না ওই ইন্ডাকটিভ লোড হয়। ম্যাক্সিমাম কি হয়? ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড হয় না। এই লাবণ্য মনে আছে আমরা যখন হচ্ছে 2 ও 3 তে আমরা যখন পাওয়ার ফ্যাক্টর কারেকশন করছিলাম, ডু ইউ রিমেম্বার পাওয়ার ফ্যাক্টর কারেকশন কি ছিল? আর একটু বলো। পাওয়ার ফ্যাক্টর কারেকশনের মধ্যে আমরা হচ্ছে ফেজর ডায়াগ্রাম আঁকার পর দেখতাম আমার লোড ইন্ডাকটিভ হয়ে গেছে, তারপর আমি ইন্ডাকটিভ লোডটারে কাউন্টার করার জন্য অপোজিট দিকে একটা ক্যাপাসিটিভ লোড লাগাইতাম, তারপর সেটা পাওয়ার ফ্যাক্টর মেরে 1 হয়ে যেত। হ্যাঁ মনে আছে ওইগুলো কি ছিল? ভাই তোদের এনে কত ভালো কনসেপ্ট, কনসেপ্ট এটা নরমাল স্টাফ ভাই, একদম বেসিক নরমাল স্টাফ। তো পড়াইছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। তো মামা শুভ্র, মামা টাকা পয়সা দে, মামা টাকা পয়সা দে। আমার লিটারালি আইপ্যাডের এই নিব আর 2 দিন পর কাজ করবে না, তরঞ্জন লিখতে পারবো না। সমস্যা হচ্ছে হালারা বেচে 4টা একসাথে, বুঝছস না? এর থেকে কম বেচে না। এখন 4টার দাম হচ্ছে 3,500। আমার বিকাশে 650 টাকা আছে। আমি তোর কাছে পুরাটা চাই নাই, তো ভাগাভাগি করে কিনি, ওটা বেটার। আমি না হয় দিলাম 1500, বাকি তোরা ফান্ড দে। আমার 2000 লাগবে, তো 2000 1000 বস দাও। বস 1900, আমি 100 দিতাছি। বস 1900 না, আমি এখানে ইকুয়ালিটি করি। আমি হচ্ছে জেন্ডার দেখে কোনো কাউকে সুবিধাও দেই না অসুবিধাও দেই না। আমি ভাই 1500 দিচ্ছি, তোমরা 1000 দাও, পারফেক্ট। আমি তো ফেমিনিজম সাপোর্ট করি মামা, এর লাগি আমি বসটা আগে রাখছি। না, ফেমিনিজম সাপোর্ট করা, ফেমিনিজম সাপোর্ট করা মানে হচ্ছে ইকুয়ালিটি বেটা। ইকুয়ালিটি মানে তুই 50-50। আরে অ্যাপল পেন্সিলের নিপ, এই যে আমি দেখাই তোমাকে, জিনিসটা দেখাইলে বুঝবা। আমি ছিলাম না, বুঝছিলাম না। আমি দেখাই না, ওমর কইলো ওই 1500 দিতেছে, আমি 2000 দিতে। তো আমি বললাম বস 1900 দিব কইছে, আমি 100 দিতেছি। খুব কি কিনতেছো তোমরা? দেখি আমি দেখাই কি কিনতেছি। দেখো আমার অ্যাপল পেন্সিলের এই যে আগার মধ্যে এই দেখো এরকম একটা নিব থাকে, বুঝছো? এই যে নিবগুলা থাকে। তো আমার এই নিবের উপরের পার্টটা আছে না, ওটা ক্ষয় হয়ে গেছে, একদম ক্ষয় হয়ে গেছে, বুঝছো? আমার কিনা লাগবে আরো। তো এখন ওরা না এরকম বেচেই 4টা করে, মানে প্যাকই হয় 4টা। ওকে, দেখ অ্যাপল গেজেট হচ্ছে 4000 টাকা করে বেচতেছে। ওকে, এই যে 4000 করে বেচতেছে। সমাজ থেকে দেখতে একটু, এটা আবার হ্যাঁ সমাজ থেকে দেখতে একটু। কি টেক? সমাজ টেক, সমাজ টেক। 1 মিনিট দাঁড়াও তো, আমি একটু আসতেছি। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। SU MA SH, এটা তুমি জানো? সমাজ টেক। হ্যাঁ ওই যে নিচেরটা, হ্যাঁ নিচেরটা, এটাই তো? হ্যাঁ 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 এটা না? হ্যাঁ। ওদের কাছে নিব নেই। ওই সবচেয়ে কম দামে রয়েছে যে কোনো কিছু। তো আমি দেখছি সবচেয়ে কম দাম হচ্ছে 3500, the lowest I have seen। এই যে অরিজিনাল, এই যে সো এটা হচ্ছে এই যে লিটারালি যে স্ক্রু এই দেখছো থ্রেড দেওয়া, লিটারালি থ্রেডের মতো ঢুকা দিব, একদম পারফেক্ট। তো এটা একবার কিনলে আর মনে কর সারা জীবন আর কিনা লাগে না। একটা কিনলে, একটা ব্যাচ কিনলে, একবার কিনলে হয়ে যায়। তো এটা কিনা উচিত আর কি। তো আমি এটাই বলতেছিলাম যে তোরা একটু এক্সপেন্সটা বিয়ার কর ভাই। আমি 1500 দিতেছি, তোরা 1000 করে দে। দ্যাট উড বি মানে ভেরি হেল্পফুল ফর মি। লাবণ্য কি আসো? লাবণ্য আসুক, তারপর আমি হচ্ছে পড়াবো আবার। কারণ এই পুরা কনসেপ্টটাকে না বুঝলে ও ট্যাপ চেঞ্জার বুঝবে নাকি? ও তো ক্লাসও ছিল না, সো ওটা আসুক। ওকে।
ওকে, এখন আমি তোমাদেরকে বলি যে তখন যেটা হ্যাঁ। বলতেছিলাম আমি, যে দেখো আমার যখন পিক আওয়ার চলতেছে, হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে কি যে আমার এই এত তো লোড বেড়ে গেল, হ্যাঁ, তো দেখা গেল কি আমার পুরো সিস্টেমটার জন্য কি হয়ে গেল, 240 ভোল্ট তো পাওয়ার কথা, আমরা দেখলাম কি সবাই হচ্ছে 230 ভোল্ট করে পাইতেছি, হ্যাঁ। আচ্ছা, এটা প্রবলেম কেন, আগে বলি এটা প্রবলেম কেন। মনে করো তুমি একটা সিস্টেম বানাইলা, মনে করো তোমার কাছে একটা হেয়ার ড্রায়ার আছে, হ্যাঁ। এখন আমি আমার জীবনের সবচেয়ে জঘন্যতম হেয়ার ড্রায়ারের ছবি আঁকবো, সো এটা দেখা প্লিজ প্যারা খায় না আপনারা। ওকে, তো এখন এটা মনে মামা করো তোর টার্গেটটা তো এমনই আসছিল যখন নিতে আসলো বাঙ্গা। ওরা হারায় গেছে জানোস, ওটা খুঁজেই পাইতেছি না। কে আর বাসা নাসলে? আমার না, বাসা আনছিলাম, বাট ওটা কেন যেন খুঁজেই পাইনি। বাসা আনার পর কেন যেন হারায় গেছে, মা তো সেই ভাই ওরা খুঁজছে খুব আমার। কাজে লাগতো, আমার শার্ট ইস্ত্রি করার কামে লাগতো। হ, বহুত কামে লাগতো ভাই, এই জন্যই নিছিলাম, আমার বসে বসে শার্ট ইস্ত্রি করার টাইম ছিল না। ওকে, সো মনে কর এটা হচ্ছে আমার হেয়ার ড্রায়ার, হ্যাঁ। এখন এই হেয়ার ড্রায়ারের এই হেয়ার ড্রায়ারকে বানানো হয়েছে কত ভোল্টের জন্য, লেটস সে 240 ভোল্টের জন্য। এবং 240 ভোল্টের জন্য যখন বানানো হয়েছে, লেটস সে ও হচ্ছে 1 এম্পিয়ার কারেন্ট নেই। ওকে, সো মনে করো ও হচ্ছে 240 ওয়াটের একটা আমার হেয়ার ড্রায়ার। ওকে, তো এখানে 1 এম্পিয়ার আমি কারেন্ট দিলাম, ভেরি গুড। এখন আমার ভোল্টেজ যদি 230 ভোল্টে নেমে আসে, হ্যাঁ, তখন কি হইতেছে দেখো, ওর এখানে দেখা যাচ্ছে কি 1.2 এম্প 1.1 এম্প নেওয়া লাগতেছে, কারণ তখন দেখা যাচ্ছে ওদেরকে মাল্টিপ্লাই করলে দেখা যাচ্ছে 240 ওয়াট হচ্ছে। এর মানে কি আমার সিস্টেমটা আমি ডিজাইন করছি 1 এম্প নিতে পারবে এরকম তার দিয়ে। আমার যদি 1.1 এম্প হয়, এটা হয়তো এত বিগ ডিল না, হয়তো আমার হেয়ার ড্রায়ার ঠিক থাকবে, কিন্তু আরো সেন্সিটিভ জিনিসপত্র দেখা যাবে অনেক বাজে ওয়েতে এফেক্টেড হবে। ওকে, কারণ আমি পুরো সিস্টেমটা বানাইছি 240 ভোল্টে, আমি হয়তো 230 ভোল্ট দিব, 10 ভোল্ট দিব, এটা তো একটা সমস্যা, তাই না? তো এখন কোয়েশ্চন হচ্ছে যে এর মানে কি আমার করতে হয় কি, যে ওইরকম আমাকে বাবা এক্স্যাক্টলি এটাই বলছিল 8 বছর আগে। সেটা হচ্ছে যে ওরা করে কি এরকম বাড়ায় দেয়, ওরা ওদের এখানে বিভিন্ন এরকম গেজ সুইচ থাকে, ওই সুইচটা ওরা ট্রান্সফরমারে বাড়ায় দেয়, তখন কি হয় ভোল্টেজটা একটু বেড়ে যায়। ওকে, এখন কোয়েশ্চন হচ্ছে যে এই যে বললো যে বাড়ায়, কি বাড়ায়, কেন বাড়ায়, এক্স্যাক্টলি কি হয়। ওকে, সো এখন হচ্ছে এই জিনিসটা এখন একটু এক্সপ্লেন করে দিব, তাহলে তোমরা ভালো করে বুঝবা। আমি এই জিনিসটা এখানে এরকম রেখে দিই, তাহলে বুঝবা যে ট্যাপ চেঞ্জার কেন লাগে। ওকে, সো দ্যাটস, আমি এখানের মধ্যে 6 লক্ষ লাইট ট্যাপ দিয়েছি। চেঞ্জারটা কি, ওই যে বাড়ানো কমানো কাজ করে এটাই? ইয়াস ইয়েস, এটা এটা ট্যাপ টু ট্যাপ, এত লাইটস, এরা এলইডি লিখি, এলইডি এলইডি। আচ্ছা, এখন ট্যাপ চেঞ্জার জিনিসটা কি? তো ট্যাপ চেঞ্জার জিনিসটা হচ্ছে আমার এখানের মধ্যে এটা বাড়াইতে কমাইতে হেল্প করে। এখন আমি একটু ফাস্ট একটা ট্যাপ চেঞ্জার এঁকে ফেলি, তাহলে হচ্ছে তোমরা দেখলেই বুঝবা যে ট্যাপ চেঞ্জার অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কি হচ্ছে। শুভ্র এত এত সুন্দর পুরা খায় ফেলো, কেমনে বুঝি না জিনিসপত্র। কি খাইছে? তুই ট্যাপ চেঞ্জারের কথা তোর মনেই নেই, তুই আমারে কইতেছিস মামা ট্যাপ চেঞ্জার কি জানি, লাইক কাম অন ম্যান। আচ্ছা ওই টাইম হয়তো আমি অরবিন্দে গুতাগুতি করতেছিলাম, এর লাগে আমি। তুই অরবিনে গুতাগুতি করছ না কোন টাইম আমারে কবি? মামা হয় আমার কলম দিয়ে ডাক দিলাম করলে বসে থাকুন। কলম দিয়ে দাগ কিন্তু আগে সবসময় তুই দিস, বিশ্বাস কর। এই ওটাই, আর না দিলে তো আমি আর দিই না সেকেন্ড টাইম, তাহলে তো অরিদর্শ হলো। হ্যাঁ রে, শুভ্র শুভ্র না মামা। আচ্ছা, তো লেটস সে আমার একটা ট্রান্সফরমার দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বা হোয়াট এভার, রেগুলেশন বা হোয়াট এভার, ট্যাপ চেঞ্জার, হ্যাঁ। তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? তো লেফট সাইড কি, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, হ্যাঁ। এখন হাই ভোল্টেজ সাইডে কেন আমরা ট্যাপ চেঞ্জ করি এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, এটা একদম তোদের জন্য কুইজ। কেন হচ্ছে আমি মানে শর্ট কোশ্চেন, কেন আমি হচ্ছে শর্ট কোশ্চেন না কেস, যে কেন এরকম। তো এইটা হচ্ছে লেটস আমার নরমাল, হোয়াট দ্য হেল, কি একটা অবস্থা। তো তো এটা হচ্ছে আমার নরমাল পয়েন্ট, হ্যাঁ। দেখা যায় কি একটা ট্যাপ চেঞ্জারের এইখানে লেখা থাকে যে +2.5%, আর এখানে লেখা হচ্ছে +5%, হুম। নিচে লেখা হচ্ছে -2.5%, আর তার নিচে হচ্ছে লেখা হচ্ছে যে -5%, হ্যাঁ। ওকে, তো লেটস সে আমি হচ্ছে এই একটা হচ্ছে ভোল্টেজ দিব হইতেছে হচ্ছে যে আমি দিতে চাই এখানের মধ্যে হচ্ছে লেটস আমার এখানে 11 কেভি আমি দিলাম, তো 11 কেভি থেকে আমার এখানের মধ্যে 220 ভোল্ট আসবে। ওকে,
সো আমি এখানের মধ্যে 220 এই যে 220 ভোল্ট আমি এখানের মধ্যে আনবো। ওকে, সো 220 ভোল্ট আমার এখানের মধ্যে আসবে, এটা আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি হচ্ছে 100 কিলো ভোল্ট থেকে নামায় 220 ভোল্টে নিয়ে আসতেছি। তো ঠিক আছে, ভেরি গুড, বিগিন না। তো এখন সমস্যা হচ্ছে কি যে দেখা গেল যে আমার এরকম পিক আওয়ার চলতেছে। তো পিক আওয়ার চলতে গিয়ে দেখা গেল যে আমার 220 ভোল্ট নেমে 210 ভোল্ট হয়ে গেল। হ্যাঁ, কারণ আমার এখন সবাই লাইট জ্বালাইছে, লাইটটা জ্বালায় মনে করে একদম ক্রেজি স্টাফ চলতেছে। তো মানে শুভ্র হচ্ছে একদম ডিসি 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 পার্টি লাগাইছে। তো ওর বুম বক্সের শব্দ হচ্ছে ও পুরা এলাকার ভোল্টেজ, ওর স্পিকারের শব্দে এলাকার ভোল্টেজ 220 ভোল্ট থেকে নাইমা 210 ভোল্ট হয়ে গেছে। এখন এটা তো শুভ্রর সিটিজেনশিপ হিসাবে রাইট যে সে হচ্ছে এরকম ডিসি ডিসি গান বাজাতে হবে, কোনো অসুবিধা হবে না, তাই না? কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বি লাইক আয় হায় রে, ওই ওর শব্দে আমার তো ভোল্টেজ নেমে গেছে, এখন সবার তো জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার অবস্থা ধরছে। তো আমার এখানে ব্যবসায় লাল বাতি। ব্যবসায় লাল বাতি পাওয়া সমস্যা, সবাই এমপ্লয় তখন নষ্ট হয়ে যাবে। তো আমার কি করতে হবে, এই 220 ভোল্টারে আমার 210 ভোল্টারে বাড়ায় 220 ভোল্ট আনতে হবে। তো আমার এখানের মধ্যে 10 ভোল্টকে বাড়াইতে হবে, তাই না? এর মানে কি আমার পজিটিভ রেগুলেশন করা লাগবে। এখন দেখা যাচ্ছে কি যে আমি যদি এই নর্মাল অবস্থায় যদি কয়েলটাকে একটু উপরে উঠায় দেই না, তখন কি হইতেছে যে তখন হচ্ছে আমার আমার এই আউটপুটে দেখা যাচ্ছে যে আচ্ছা মানে 220 ভোল্ট প্লাস 2.5 বা প্লাস 5% মানে কি? মানে হচ্ছে যে কি পরিমাণ কয়েল আমি একটু বাড়াই দিলাম। আমি যদি প্লাস 2.5 কয়েল দিই তখন কি হয়, টার্ন বেড়ে গেল। মনে করো আমার এখানে 200টা টার্ন আছে, হ্যাঁ, আমি যদি 200টা টার্নের সাথে 2.5% অ্যাড করি, তো এটা যদি 100% হয়, তাই না? তা আমার এখন এটা কত পার্সেন্ট হইতে হবে, 102.5% হইতে হবে। তো দেখা যাচ্ছে কি আমার 2000 টার্ন আমি যদি হচ্ছে 2. মানে কত তারা 102.5 বাই 100 ইন্টু 200 টার্ন, সো তখন দেখা যাচ্ছে কি আমার 200 টার্নটা 2205 টার্ন হয়ে গেছে। ওকে, সো আমি যখন 2.5% ইনক্রিজ করছি এখানে আমার 5টা টার্ন বেড়ে গেল। ওকে, তো 5টা টার্ন বাড়া মানে কি আমার এখানের মধ্যে টার্নস রেশিওটা চেঞ্জ হয়ে গেল, টার্নস রেশিওটা একটু বাড়লো কিন্তু। তো দেখা গেল কি যে সবকিছুর জন্য আলটিমেটলি আমি এখানের মধ্যে যে চেঞ্জটা দেখি সেই চেঞ্জটা হচ্ছে যে আমার এই 210 ভোল্টটা বেড়ে আবার 220 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, সো আমি রেগুলেশন করলাম। আমি হাই ভোল্টেজ সাইডে রেগুলেশন কেন করি এটা এখন তোদের এক্সপ্লেন করতে পারার কথা, বাট এটা পরে এক্সপ্লেন করিস, প্যারা নেই। তো সো দেখা গেছে, দেখছো কিরকম আমি আমার ট্রান্সফরমারের টার্নস রেশিও চেঞ্জ করে দিছি এমন ভাবে যেন আমার রেশিওটা একটু চেঞ্জ হয়ে যায়, যেন আমার এই জিনিসটা 210 থেকে 220 ভোল্ট আবার চলে আসে, যেটা আমি অ্যাকচুয়ালি ইনিশিয়ালি চাইতেছিলাম। বুঝা গেছে কি হইতেছে এখানে পুরাটা? আমি লিটারালি ট্রান্সফরমারের টার্নস রেশিও চেঞ্জ করে ফেলছি। ওকে, তো এটা কখন করলাম, মনে করো আমি এগুলো করলাম যখন হচ্ছে আমার পিক টাইম, একদম পিক টাইম যখন, সেই পিক টাইম যখন আমার চলতেছে সন্ধ্যা থেকে 9:30 পর্যন্ত, হ্যাঁ, তো 6:30 থেকে 9:30 পর্যন্ত, এই পিক টাইমে আমি করলাম কি প্লাস 2.5% করলাম, বা কিছু ক্ষেত্রে আমি 5% চেঞ্জ করলাম। আমাদেরকে বলতেছিল স্যার যে আমি এই যে দেখো এখানে কয়টা কাটা, 1 2 3 4 5, 5টা সেটিং না? স্যার বলছে যে স্যার এরকম 19টা কয়টা, দেখছে। 19টা দেখছে, 19টা এই সাইডে 19টা দেখছে। 19টা মানে বুঝতেছো, মাঝখানে হচ্ছে নরমাল, নরমাল হচ্ছে এই যে এটা হচ্ছে নরমাল, যেটা এই যে এই নরমালটা আছে না, এরকম নরমাল। তারপর কি উপরে হচ্ছে এরকম 9টা ঘর, নিচে 9টা ঘর। মানে তুমি মনে করো প্লাস 1%, প্লাস 2%, প্লাস 3% করে 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 9, বা লাস্ট দিকে দেখা যাচ্ছে প্লাস লেটস 10%, এরকম পরিমাণ, মানে এরকম 9টা ঘর উপরে প্লাস করতে পারতেছো, আবার নিচে এরকম মাইনাস করে করে এই যে তুমি -1%, হ্যাঁ, কত -2%, মেগাওয়াটে ট্রান্সফরমার হবে তাইলে? বহুত হওয়ার কথা ভাই, বহুত। বাট পুরো ব্রেক চালা দিবে। এগুলা না মেইনলি ডিস্ট্রিবিউশনের জন্য হয়। এটা নিয়ে আমি একদম লাস্টে কথা বলবো যে এটা এই ট্রান্সফরমারটা কই থাকতে পারে, এটা নিয়ে একদম লাস্টে না হয় বলবো না। ওকে, এখন আমার একটা আইডিয়া আছে কই হইতে পারে, কিন্তু এটা লাইক একদম ইউজার এন্ডে, একদম লাস্ট এন্ডে গিয়ে হচ্ছে এই চেঞ্জটা আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, এখন এতক্ষণ তো বলতেছিলাম যে ভোল্টেজ কমে গেল, বাড়াতে হবে বাড়াতে হবে। তো দেখা গেল কি এখন মনে করো রাত 3টা বাজে, হ্যাঁ, তো ঠিক আছে এতক্ষণ তো ঠিক আছে, মানে সবাই ঘুমায় গেছে, ভাই আমি নিজেও রাত 3টার সময় ঘুমা যাই, যা মানে রেয়ার। তো হ্যাঁ, অনেক রাতে ঘুমায় যায়। হুম, অনেক আগে ঘুমায় যায় আর কি। আমি অনেক আগে ঘুমা যাই, হ্যাঁ।
তো তিনটা থেকে দেখা যাচ্ছে সকাল 6টা পর্যন্ত, হ্যাঁ, এই 3 ঘন্টা, হ্যাঁ, তো এই 3 ঘন্টা দেখা যাচ্ছে সে মোরলেস দুনিয়া সবাই ঘুমাইতেছে। তো তখন দেখা যাচ্ছে কি আগে যেমন 6 লক্ষ লাইট ছিল, তখন দেখা যাচ্ছে সব অফিস অফ, সব এসি বন্ধ, মার্কেট সব অফ, সব মার্কেটের লাইট অফ, বাসা বাড়ি সবার লাইট অন, সবার ফ্যান চলতেছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি যে আমার 220 ভোল্ট আউটপুটের জায়গায় বেড়ে দেখা যাচ্ছে কি এটা 230 ভোল্টের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ। এর মানে কি ওভার ভোল্টেজ, মানে কি ওভার ভোল্টেজ মানে হচ্ছে প্রবলেম, তাই না? তো যদি ওভার ভোল্টেজে হয় তখন কি করতে হচ্ছে, আমার নর্মাল থেকে দেখা যাচ্ছে যে একটু কমায় নিয়ে আসতেছে। তো দেখা যাচ্ছে কি যে যখন আমার পিক আওয়ার তখন দেখা যাচ্ছে যে আমি মনে করো প্লাস, মনে করো 2.5%, প্লাস 2.5 পেজে প্লাস 2.5% করছিলাম। তারপর আমি আবার নর্মাল এনে ফেলছিলাম। পরে যখন সবাই আবার বাসায় গিয়ে ঘুমায় গেল, তখন আমি কি করলাম যে ওরে নামায় নিয়ে আসবো মনে করো -5% বা -1.5% নামায় নিয়ে আসলে দেখা যাচ্ছে যে আমার এই 230 ভোল্ট যেটা বাড়ছিল সেটা নেমে আবার 220 ভোল্টে চলে আসছে। এই তো ভেরি গুড। তো এইটা হচ্ছে ট্যাপ চেঞ্জারের কাজ। এখন বলো তো কেন আমি হাই ভোল্টেজে ট্যাপ চেঞ্জ করি, লো ভোল্টেজে কেন করি না? পাওয়ার দিতেছি, যেদিক দিয়ে ওদিক দিয়ে আমি কন্ট্রোল করবো। না, আমি তো চাইলে লো সাইডে কন্ট্রোল করতে পারি, কারণ আমার চেঞ্জ কি করতে হবে, টার্নস রেশিও চেঞ্জ করতে হবে না? তো টার্নস রেশিওর ফর্মুলা কি? টার্নস রেশিওর ফর্মুলা হচ্ছে A NP is by equal NS। to NS NP by NS, তাই না? তো আমি তো চাইলে NP বাড়াইতে পারি আবার NS কমাইতেও পারি। তাহলে আমি NP কেন বাড়াই, NS কেন বাড়াই না, মানে কমাই না? আমি ট্যাপ চেঞ্জিংটা হাই ভোল্টেজ সাইডে কেন করতেছি, লো ভোল্টেজ সাইডে কেন করতেছি না? এই আমাদের 1 মিনিট পর মিটিং শেষ হয়ে যাবে। লিঙ্গ লাবণ্য আসো জলদি বলো। আসি দেখো আমাকে বেরো এখানে, যাবো। না আমার 1 মিনিট যেহেতু আছে, আমাকে তার আমি অডিওটা রেকর্ডিংটা অফ করে দিব, তারপর নতুন রেকর্ডিং অন করবো। সেটা বিষয় হচ্ছে যে দেখো এখানের মধ্যে দেখো ট্যাপ চেঞ্জার আমরা হাই ভোল্টেজে লাগাই কেন, এনি গেসেস এনিওয়ান, যদি কয় ফেলো। নো স্যার। আরে ভাই এত ইজি অ্যান্সার তোমার পাও না কেন, চিন্তা করলেই তো বোঝা যায়। সেটা হচ্ছে যে দেখো 11 কেভি 11,000, ওরে তুমি যদি 2% করো চেঞ্জ, তাহলে কি হিউজ একটা চেঞ্জ না? নাম্বারটা কিন্তু অনেক ম্যাসিভ, তাই না? তো আমি হাই ভোল্টেজে 1% চেঞ্জ দিয়ে আর 2% চেঞ্জ এরকম এক এক করে যদি বাড়াই, তাহলে আমার অনেক মানে অনেক প্রেসাইসলি আমি কমাতে পারবো। আর আমি একটু বাড়ালেই বিশাল পরিমাণ চেঞ্জ হইতেছে, যেটা আমার জন্য ভালো, তাই না? অ্যাবসলিউটলি এটাই মেইন রিজন, আর কোনো রিজন। ওকে, হাই ভোল্টেজের সুবিধা কি, হাই ভোল্টেজে এক্সট্রা টার্ন থাকে। সো আমি 2% করলে আমার মনে করো এখানের মধ্যে কত, ওই সময় দেখছো না 200টা টার্নে যদি আমার 2.5% করে যদি হচ্ছে 205 হয়, তাহলে আমার যদি এখানের মধ্যে 20,000 টার্ন হইতো, তাই না? আমি যদি এর 5% বাড়াতাম তাহলে কত 500 বার বাইরে যেত, যদি আমি জাস্ট 2% বাড়াতাম। এর মানে কি এতে আবার টার্ন যেহেতু বেশি, একটু বাইরে অনেক বাড়তেছে না? এটা হচ্ছে একটা। সো এখানে মধ্যে আমি কি লিখেছি, হাই ভোল্টেজ এক্সট্রা টার্ন সো উই ক্যান হ্যাভ মোর ট্রান্সফরমেশন কনফিগারেশন, লো কারেন্ট হায়ার এন্ড সেফার টু সুইচ। হ্যাঁ, আরেকটা হচ্ছে 11,000 কেভি, এর মানে কি কারেন্ট অনেক কম না? কারেন্ট কি অনেক কম, সো কারেন্ট অনেক কম। সো আমি যখন এখানের মধ্যে সুইচিং গুলো করতেছি, তাই না? সো আমার সুইচিং গুলো যখন হচ্ছে তখন আমার এগুলো কি লিটারালি হচ্ছে এরকম স্লাইড হতে থাকে। তো স্লাইডার যদি অনেক হাই ভোল্টেজ কারেন্টের মধ্যে হচ্ছে মুভ করতো তাহলে স্পার্ক হইতো। বাট আমার লো ভোল্টেজ হওয়ার জন্য সুবিধা কি, আমার এখানে স্পার্কটার এত কিছু হওয়ার জন্য, বুঝা গেছে? সো এই পুরা জিনিসটা হচ্ছে এটা যে প্রথমে হচ্ছে আমরা আজকে কি দেখাইছি, আজকে আমি এখন এই রেকর্ডিং এ যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমরা হচ্ছে ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট কেমনে করি, এই বেসিক ডায়াগ্রামটা। তারপর এই যে ভ্যালুগুলো আসলো এই ভ্যালুগুলো হচ্ছে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি যখন শর্ট সার্কিট টেস্ট করি তখন আমি কি পাই, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু পাই। আর ওপেন সার্কিট যখন টেস্ট করি তখন হচ্ছে আমি কোরের মানে কোরের ভ্যালুগুলো পাই। এখন কে হচ্ছে, এরপর আমরা দেখলাম যে আমরা এই প্রাইমারি সেকেন্ডারি দিকে তাকায় বলে ফেলতে পারবো যে আমার কে কই ফর্ম হইতেছে, কোথায় আর সি এক্স এম হচ্ছে, আর কখন আর মানে আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট হবে। এই জিনিসটা আমরা আলাদা আলাদা করে দেখলাম। দেখার পরে দেন দেখলাম যে যদি আমার এরকম রেফারেন্স টু প্রাইমারি বা সেকেন্ডারি দেয় তাহলে ট্রান্সফরমেশন গুলো কিরকম হবে। তারপর আরেকটা পসিবল অল্টারনেট পসিবিলিটির একটা অঙ্ক দেখাইলাম, এরকম আরো বেশ কয়েকটা পসিবল। তারপর আমরা দেখলাম যে রেগুলেশন কেন করতে হয়, লিডিং ল্যাগিং এবং আমাদের এই ফেজর ভোল্টেজ গুলা। এই ডায়াগ্রাম গুলো একটু দেখে যাও,
এই ডায়াগ্রামগুলো পরীক্ষায় একটু দেখা গেলেই হবে। সো এগুলো একটু মুখস্থ করে যদি যাও তাহলে হবে। আর তারপর আমরা দেখলাম যে এই যে আমরা যে ভোল্টেজ রেগুলেশন যে করলাম, যে আমার হচ্ছে আমি একটু বাড়াইলাম কমাইলাম, আমি অ্যাকচুয়ালি কিভাবে বাড়াবো কমাবো? ওয়েল, আমি যদি ট্রান্সফরমারের টার্ন শেষে চেঞ্জ করে দিই তাহলে আমার, কারণ আমার অবজেক্টিভ কি, আউটপুটের মধ্যে হচ্ছে আমার চেঞ্জ হওয়া লাগবে। এখন আমি ইনপুট বাড়াবো কমাবো, মানে আমার অপশন কি, ইদার আমি মনে করো ভিপি বাড়াবো আর নাহলে কমাবো, অথবা আমি টার্ন শেষকে চেঞ্জ করবো, এটা বাড়াবো আর নাহলে কমাবো। তো আমাদের জন্য টার্ন শেষটা চেঞ্জ করা ইজ ভেরি ইজি। তো টার্ন শেষটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, এই যে টার্ন শেষ যদি চেঞ্জ করি তাহলে আমাদের বাড়ানো কমাটা না অনেক ইজি, কারণ আমার ইনপুট ভোল্টেজ 11,000 কেভি, এটা তো আর চেঞ্জ করতে পারবো না, তাই না? সো এটাই হচ্ছে হোল কনভারসেশন। সো এখন হচ্ছে নেক্সট, এখন আমি রেকর্ডিং অফ করে দেবো, এখন হচ্ছে পরে আবার অন করে ওই পার্টটা হবে হচ্ছে কই থ্রি ফেজ ট্রান্সফরমার। তো থ্রি ফেজ ট্রান্সফরমার আমি হয়তো আর ছবি আঁকবো না, দেখি কোন একটা থেকে সুন্দর ছবি পেলে তো এই স্লাইডে যায়